আমরা লাইভে আছি। আমাকে লিংকটা দিয়ে। জি আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর মাহদি সাত্তার খান রিজা। আজকের বেইলিয়ান লাভের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা কথা বলবো চ্যাপ্টার 50 থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে, যেটা হচ্ছে এফসিপিএস পার্ট 1 এর জন্য তিনটা পেপারের জন্যই খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে থাইরয়েডের অ্যানাটমি, ফিজিওলজি এবং হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি, এই তিনটাই আসলে থাইরয়েড গ্ল্যান্ড রিলেটেড প্রতিটা পেপারেই কোয়েশ্চেন হয় এবং এমসিকিউ, এসবিএ দুইটা জায়গা থেকেই আসলে কোয়েশ্চেন করা হয়। সো থাইরয়েড চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টারটা থেকে আসলে কিছু পেইড জায়গা আছে যেখান থেকে মানে সববারই কোয়েশ্চেন আসে এবং আসলে অনেক ইজি কোয়েশ্চেন হয়। যদি হচ্ছে ভালোভাবে জিনিসটা সম্পর্কে একটু কনসেপ্ট থাকে তাহলে দেখা যায় যে খুব ইজিলি কোয়েশ্চেন্সগুলো অ্যান্সার করা যায়। সো আজকের ক্লাসে আমি ট্রাই করব হচ্ছে পেপার 1, 2, 3 এই তিনটা পেপারের জন্য থাইরয়েড গ্ল্যান্ডটাকে ভাগ করে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য। আর আমাদের মেইন ক্লাসটাতে যাওয়ার আগে আমি একটু বলে নিতে চাই আমাদের 10th মে থেকে যে বেইলিয়ান লাভের 5th ব্যাচ শুরু হতে চলেছে সেটা সম্পর্কে। আমাদের এই ব্যাচটি মূলত সাজানো হয়েছে 50 ক্লাসেস দিয়ে এবং সাথে প্রতিটা ক্লাসের পরেই হচ্ছে এক্সামস থাকবে, যাতে আপনারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে নিজেকে এভালুয়েট করতে পারেন। আর পাশাপাশি হচ্ছে প্রতিটি ক্লাসই রেকর্ডেড থাকে। সো আপনাদের যদি মিস যায় ক্লাস কোনোটা তাহলে সময় মতো আপনারা দেখে নিতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের যত কোয়েরিজ থাকবে এক্সাম রিলেটেড অথবা বেইলিয়ান লাভ রিলেটেড, আমরা যারা মেন্টর আছি আপনারা আমাদেরকে কোয়েশ্চেন করতে পারবেন। আপনাদেরকে একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, সো যাতে করে আপনারা আপনাদের কোয়েরিজগুলো ক্লিয়ার করতে পারেন। আচ্ছা, আর হচ্ছে ওকে, আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে একটু কথা বলি। প্রথমত হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডের যে অ্যানাটমিটা, আমরা যতই বেসিক অ্যানাটমি পড়ি না কেন, আসলে সার্জিক্যাল অ্যানাটমির যে মানে প্রথম যে প্যারাটা আছে চ্যাপ্টার 50-তে বেইলিয়ান লাভের, সেটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট পেপার 1 এর জন্য থাইরয়েড রিলেটেড। কারণ দেখা যায় কি যে মানে অ্যানাটমির সাথে, পিওর অ্যানাটমির সাথে দেখা যায় যে ক্লিনিক্যাল অ্যানাটমি বেইলিয়ান লাভ থেকে অ্যাড করে একটা সিনারিও বেসিসে কোয়েশ্চেন করা হয় পেপার 1 এর ক্ষেত্রে। আবার পেপার 2 এর ক্ষেত্রে থাইরয়েড হরমোনসের যে ফিজিওলজি কিছু কথাবার্তা, অল্প কথাবার্তা লেখা আছে, কিন্তু এগুলোর গুরুত্ব অনেক বেশি। কারণ স্যারেরা আসলে বেইলি ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স একটু বেশি করেন। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে বেইলি থেকেই দেখা যায় যে 80 to 90% কোয়েশ্চেন প্রতিটি পেপারেই থাকছে। আর সিস্টেমিক প্যাথোলজি তো আসলে মেইনলি বেইলিয়ান লাভ ওরিয়েন্টেড, কারণ সিস্টেমিক প্যাথোলজি পেপার 3টার একটা বিশাল অংশ, বলতে পারেন আপনারা 85 to 90% আপনার বেইলিয়ান লাভ থেকে আসে। সো থাইরয়েডের ক্ষেত্রে যে সিস্টেমিক প্যাথোলজি, থাইরয়েডের যে কার্সিনোমাগুলো আছে, তাছাড়া হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড রিলেটেড অন্য যে প্যাথোলজিগুলো, এগুলো কিন্তু বেইলি থেকে খুব ভালোভাবে পড়তে হবে পেপার 3-তে ভালো করতে গেলে। ওকে, আর থাইরয়েড গ্ল্যান্ডটা অনেক সহজ আর বেইলিতে খুব প্যালেটেবল ওয়েতে লেখা। সো আসলে জিনিসগুলো যদি আসলে ধরতে পারা যায় যে কোন জায়গাগুলো ভালোভাবে একটু মনোযোগ দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, তাহলে আসলে থাইরয়েড থেকে কোয়েশ্চেন্সের আনসার করাটা অনেক ইজি। আচ্ছা, সো আজকের ক্লাসটা একটু ইন্টারঅ্যাক্টিভ হওয়ার মানে একটু ইন্টারঅ্যাক্টিভ হবে। আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে আমাকে করতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। আর যদি কোনোটা কোয়েশ্চেনের আনসার আমি নাও পারি, আমি পরবর্তী সময়ে জেনে আপনাদেরকে বলা ট্রাই করব। সো কথা না বাড়িয়ে আমরা হচ্ছে মেইন ক্লাসে চলে যাই। ওকে,
সো থাইরয়েড গ্ল্যান্ড খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এন্ডোক্রাইনোলজির জন্য। পেপার 1, 2, 3 তিনটা পেপারের জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমেই যেই টপিকটা বলা আছে সেটা হচ্ছে এমব্রায়োলজি। আচ্ছা, থাইরয়েডের এমব্রায়োলজি থেকে আসলে তেমন কিছু মানে পড়ার মতো থাকে না। মেইনলি আসলে ফ্যারিঞ্জিয়াল পাউচ যখন আমরা পড়ি তখন আমরা মেইনলি হচ্ছে ফলিকুলার প্যারাফলিকুলার সেলের অরিজিনটা পড়ি, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের অরিজিনটা একটু দেখি। আর থাইরয়েডটা হচ্ছে মেইনলি এন্ডোডার্মাল ডিরাইভেটিভ। ওকে, থাইরয়েডটা হচ্ছে সোললি এন্ডোডার্মাল ডিরাইভেটিভ। আচ্ছা, এখানের মধ্যে একটু কনফিউশন আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা জানি যে সুপেরিয়র এন্ড ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ওকে, প্যারাথাইরয়েডের কথাটা যেহেতু এখানে একটু বলা আছে এই জন্য আমি বলছি, কারণ এখানে একটু কনফিউশন ক্রিয়েট হয়। যেমন হচ্ছে যে ইনফেরিয়র প্যারাথাইরয়েড এবং সুপেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ওকে, সো আমরা যখন ফ্যারিঞ্জিয়াল পাউচ নিয়ে পড়ি তখন হচ্ছে যে আমরা দেখতে পারি যে থার্ড ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে ইনফেরিয়র প্যারাথাইরয়েড আসে, আর হচ্ছে সুপেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা আসে হচ্ছে ফোর্থ ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা কনফিউশনের জিনিস যেটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে যে ফলিকুলার এন্ড প্যারাফলিকুলার সেলটা কোথা থেকে আসে। আচ্ছা, ফলিকুলার সেলটা আসে সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে, আর প্যারাফলিকুলার সেল যেটা এটা আসলে নিউরো এন্ডোক্রাইন অরিজিন। ওকে, এটা মেইনলি নিউরাল ক্রেস্টেড ডিরাইভেটিভ। প্যারাফলিকুলার সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড অথবা সি সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এটা মেইনলি হচ্ছে আপনার নিউরাল ক্রেস্ট অরিজিন। ওকে, সো যদি আপনাকে এসবিএ তে বলা হয় যে প্যারাফলিকুলার সেল কিসের ডিরাইভেটিভ, তখন অবশ্যই নিউরাল ক্রেস্ট হবে। কিন্তু এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয় কি, যে প্যারাফলিকুলার সেলগুলো নিউরাল ক্রেস্ট থেকে অরিজিন হয়ে পরবর্তী সময় থাইরয়েডে আসে ভায়া দা আলটিমো ব্রাঙ্কিয়াল বডি। এই আলটিমো ব্রাঙ্কিয়াল বডিটা আবার আসে ফোর্থ ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে। ওকে, এখানে একটা জিনিস বলি, আমরা যখন ফ্যারিঞ্জিয়াল পাউচের ডিরাইভেটিভস গুলো পড়ি তখন দেখা যায় কি যে ফিফথ ফ্যারিঞ্জিয়াল পাউচের ডিরাইভেটিভ হিসেবে আমরা আলটিমো ব্রাঙ্কিয়াল বডিটা পড়ি। কিন্তু সবসময় একটু খেয়াল রাখবেন যখনই পিওর অ্যানাটমি ফিজিওলজি পড়তে যাচ্ছেন, বেইলিতে কি বলা, বেইলির কি ইনফরমেশনটা দেওয়া সেটা একটু খেয়াল রাখতে হবে। কারণ আমাদের সার্জারি ফ্যাকাল্টির ক্ষেত্রে আমাদের মেইন রেফারেন্স বুক হচ্ছে আমাদের বেইলিয়ান ল। সো বেইলিতে বলা আছে যে আলটিমো ব্রাঙ্কিয়াল বডিটা হচ্ছে ফোর্থ ফ্যারিঞ্জিয়াল পাউচের ডিরাইভেটিভ। আচ্ছা, এখন হচ্ছে কথা হলো যে আপনাকে এসবিএ তে যদি বলে যে প্যারাফলিকুলার সেল কিসের ডিরাইভেটিভ, অবশ্যই এটা নিউরাল ক্রেস্ট ডিরাইভেটিভ হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিউরাল ক্রেস্ট অপশনে থাকে না দেওয়া। ওকে, তখন কারেক্ট আনসারটা হবে ফোর্থ ফ্যারিঞ্জিয়াল পাউচ। এটা একটু খেয়াল রাখবেন, কারণ সে ফোর্থ ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে যে অরিজিন হচ্ছে আলটিমো ব্রাঙ্কিয়াল বডি, সেটার মাধ্যমে সে আলটিমেটলি থাইরয়েড গ্ল্যান্ডে এসে পৌঁছাচ্ছে। সো ইনডিরেক্টলি বলা যায় যে প্যারাফলিকুলার সেলটা আসলে ফোর্থ ফ্যারিঞ্জিয়াল পাউচেরও ডিরাইভেটিভ। সো আপনার যদি এসবিএ তে এভাবে থাকে যে নিউরাল ক্রেস্ট যদি অপশনে না থাকে তাহলে ফোর্থ ফ্যারিঞ্জিয়াল পাউচটা কারেক্ট আনসার হবে। এটা হচ্ছে একটু এসবিএ সলভ করতে গেলে একটু কনফিউশন ক্রিয়েট হয়, এজন্য একটু বলে দিলাম। আচ্ছা, তারপরে আমরা মেইন জিনিসটাতে চলে যাই, সেটা হচ্ছে সার্জিক্যাল অ্যানাটমি। আচ্ছা, এখানে কিছু বেসিক কথাবার্তা বলা আছে, যেমন ওয়েট। থাইরয়েডের ওয়েট কত? 20 to 25 গ্রাম। আচ্ছা, ওয়েটের ক্ষেত্রে একটু বলি, বেইলিয়ান লাভে এন্ডোক্রাইনের যে টপিকগুলো আছে, থাইরয়েড, প্যারাথাইরয়েড, ব্রেস্ট, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এগুলোতে প্রতিটা চ্যাপ্টারে দেখবেন শুরুতেই সার্জিক্যাল অ্যানাটমিতে আপনার ওয়েটগুলো দেওয়া আছে। সো ট্রাই করবেন অ্যাটলিস্ট এই অর্গানসগুলোর আপনি ওয়েটটা একটা জায়গায় একসাথে করে লিখে রাখবেন। কারণ কি যে ওয়েট কিন্তু এমসিকিউ স্টেমে দেওয়া হয়। ওকে, সো ওয়েট অনেক জায়গায় অনেক রকমের থাকে, অনেক নাম্বার ভ্যারি করে এক এক বইয়ে, কিন্তু আমাদের মেইন রেফারেন্সটা সবসময় বেইলিয়ান লাভ হওয়া উচিত। যার কারণে হচ্ছে আমাদের ওয়েট মানে থাইরয়েড গ্ল্যান্ডের যে ওয়েট কত 20 to 25 গ্রাম, এটা এমসিকিউ স্টেমে কিন্তু আসে। সো একসাথে করে আপনারা যতগুলো ওয়েট রিলেটেড মানে স্ট্যাম্প পাবেন বেইলিতে একসাথে লিখে রাখার ট্রাই করবেন, যাতে একটু মানে এক ঝলক দেখে যেতে পারেন পরীক্ষাটা। আচ্ছা, তারপরে এখানে কি বলা, দ্য ফাংশনিং ইউনিট ইজ দ্য লোবিউল সাপ্লাইড বাই এ সিঙ্গেল আর্টেরিওল। আচ্ছা, থাইরয়েডের ক্ষেত্রে হচ্ছে দুই ধরনের সেল থাকে, ফলিকুলার সেল, প্যারাফলিকুলার সেল। ওকে, আচ্ছা, এখন হচ্ছে যে ফলিকলস কতটা থাকে, 24 to 40 ফলিকলস থাকে, এগুলো কিন্তু এমসিকিউ স্টেমে আসে। আচ্ছা, লাইনড বাই
কিউবয়েডাল এপিথেলিয়াম। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ফলিকলস গুলো যখন রেস্টিং কন্ডিশনে থাকে তখন হচ্ছে তাদের লাইনিংটা কিউবয়েডাল এপিথেলিয়াম, কিন্তু যখন সে সিক্রেটরি স্টেজে গিয়ে পৌঁছায় অথবা হাইপারথাইরয়েডিজমে হয় তখন দেখা যায় হাই কলামনার এপিথেলিয়াম হয়, কারণ আমরা জানি যেখানেই সিক্রেশন সেখানেই কলামনার এপিথেলিয়ামের চেঞ্জ হয়ে যায়। ওকে, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে কি যে এই প্রত্যেকটা ফলিকুলার মধ্যে থাকে কলয়েড। ওকে, এই কলয়েডের মধ্যে কি থাকে, থাইরোগ্লোবিউলিন স্টোর করা থাকে। থাইরোগ্লোবিউলিন কিসের জন্য দরকার, এই থাইরোগ্লোবিউলিনটা হচ্ছে আমাদের থাইরয়েড হরমোনসের প্রিকারসার, এগুলো থেকে আমাদের থাইরয়েড হরমোন তৈরি হয়। ওকে, সো এগুলো কিন্তু প্রতিটা এক একটা কোয়েশ্চেন, যে ফলিকুলার সেলের মধ্যে কি কি থাকে, কলয়েড থাকে, কলয়েডের মধ্যে কি থাকে, থাইরোগ্লোবিউলিন স্টোর করা থাকে। থাইরোগ্লোবিউলিন কি করে, থাইরোগ্লোবিউলিনটা হচ্ছে আমাদের থাইরয়েড হরমোনসের প্রিকারসার। ওকে, সো এগুলো হচ্ছে ইজি কিছু জিনিসপত্র এবং এগুলো এমসিকিউ স্ট্যাম্প অথবা এসবিএ তে দিয়ে দেয়। আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ড, যখনই থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে কথাবার্তা বলা হবে তখনই দুটো নার্ভের কথা মাস্ট আসবে। একটা হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর থাইরয়েড গ্ল্যান্ড, কারণ এটা থাইরয়েড গ্ল্যান্ডের সাথে খুব নিয়ারলি রিলেশনে থাকে এবং এটার রিলেশনটা সম্পর্কে আমি সামনে দিয়ে বলবো। আরেকটা হচ্ছে সুপেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। ওকে, এই দুটো নার্ভ কিন্তু মানে এই দুটো নার্ভ রিলেটেড আপনার ক্লিনিক্যাল সিনারিও দিয়ে এসবিএ ইনভ্যারিয়েবলি প্রতি বছর আসে। সো এই দুটো নার্ভ সম্পর্কে একটু ভালো ধারণা অবশ্যই রাখতে হবে। আচ্ছা, এখন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ফিগারটার দিকে একটু দেখেন। এই ফিগারটা কিন্তু, এই ফিগার যদি আপনি ভালোভাবে একটু দেখতে পারেন অনেক কোয়েশ্চেনের অ্যান্সার আপনি করতে পারবেন। যেমন দেখেন, এখানে দুই সাইডে দুটো রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের কথা বলা আছে। হ্যাঁ, এটা হচ্ছে রাইট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, দিস ওয়ান ইজ লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন যে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ হচ্ছে আর্চ অফ দ্য অ্যাওর্টাকে কার্ভ করেছে। ওকে, নিচে তার আর্চিংটা হয়েছে ওভার দ্য আর্চ অফ দ্য অ্যাওর্টা, তারপরে সে উপরের দিকে উঠে যাচ্ছে। আবার রাইট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের ক্ষেত্রে দেখেন যে সে রাইট সাবক্লেভিয়ান আর্টারিটাকে আর্চ করে উপরের দিকে উঠছে। আচ্ছা, আমরা যদি এই ছবিটার দিকে দেখি, যে দেখেন লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আর্চ অফ দ্য অ্যাওর্টাটাকে কার্ল করে উপরের দিকে যে উঠছে তাকে কিন্তু বেশি পথ অতিক্রম করতে হচ্ছে, কিন্তু রাইটের ক্ষেত্রে আর্চিং হবার পরে তাকে কিন্তু কম দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, এত বেশি ডিস্টেন্স কিন্তু অতিক্রম করতে হচ্ছে না তার। যার কারণে এই যে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা আর্চ অফ দ্য অ্যাওর্টাকে কার্ল করে একটা লং ডিস্টেন্স মেইনটেইন করে উপরের দিকে উঠছে, এজন্য তার ইনজুরি হওয়ার চান্সটা অনেক বেশি থেকে যায়। ওকে, সো আপনাকে যদি এসবিএ তে কোয়েশ্চেন করা হয় যে রাইট এবং লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এই দুটোর মধ্যে ইনজুরি হওয়ার চান্স মোস্ট প্রবাবলি কোনটার থাকে, এটা অবশ্যই লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ হবে। ওকে, এগুলো একটু খেয়াল করে দেখতে হবে। আচ্ছা, তারপরে আসি যে এখানে একটা খুব ইম্পর্টেন্ট এসবি এর কথা বলা আছে, যে রাইট এই যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা থাইরয়েডের পোস্টেরিয়রলি গিয়ে ল্যারিংসে ঢুকে কোন পয়েন্ট বরাবর, ক্রিকোথাইরয়েড জয়েন্ট, এট দ্য লেভেল অফ ক্রিকোথাইরয়েড জয়েন্ট। এই যে এন্ট্রি পয়েন্টটা, এই এন্ট্রি পয়েন্টটা হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজর্ড হওয়ার জন্য সবচাইতে প্রবাবল একটা ভালনারেবল একটা জায়গা। ওকে, সো ক্রিকোথাইরয়েড জয়েন্ট বরাবর যে সে এন্ট্রি করছে এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, যেখানে ব্যারিজ লিগামেন্টটা সংযুক্ত থাকে, এই জায়গাটা হচ্ছে মোস্ট রিস্ক অফ ইনজুরি এই জায়গাটাতে থাকে সার্জারি করার সময়। আচ্ছা, এই একটা এসবিএ গেল। এখন আরেকটা ইম্পর্টেন্ট এসবিএ হচ্ছে বেরিজ লিগামেন্ট নিয়ে। বেরিজ লিগামেন্টের কাজটা হচ্ছে থাইরয়েডটাকে ট্রাকিয়ার সাথে সে সংযুক্ত করে রাখে। ব্যারিজ লিগামেন্টটা কি, এটা হচ্ছে কন্ডেনসেশন অফ প্রি ট্রাকিয়াল ফাসা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এসবিএ। ওকে, এটা হচ্ছে পেপার 1 এর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা এসবিএ, ইভেন এটা পেপার 3 তেও দিয়ে দিতে পারে। যে ব্যারিজ লিগামেন্টটা কি, ব্যারিজ লিগামেন্ট হচ্ছে কন্ডেনসেশন অফ প্রি ট্রাকিয়াল ফাসা। ওকে, এটার পাশে আপনারা এসবিএ লিখে রাখতে পারেন। আবার এই যে ক্রিকোথাইরয়েড জয়েন্ট বরাবর যে এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্টটা দিয়ে হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের ইনজুরি হওয়ার চান্স অনেক বেশি থাকে, এটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট এসবিএ। ওকে, আচ্ছা, ওকে, তারপরে এখানে আরেকটা জিনিস দেখেন যে বেয়ার্স ট্রায়াঙ্গেলের কথা এখানে বলা আছে। বেয়ার্স ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটা একটু দেখে নিতে হবে।
যে আসলে যেই জিনিসগুলো আপনার ডেইলিতে থাকবে এই জায়গাগুলো যাতে মিস না যায়, এগুলো খুব ভালোভাবে পড়ে নিতে হবে। যেমন অনেক ট্রায়াঙ্গেল আছে থাইরয়েডের ক্ষেত্রে, জোলস ট্রায়াঙ্গেল আছে, আরো অনেক ট্রায়াঙ্গেল আছে, কিন্তু ভালোভাবে পড়তে হবে বিয়ার্স ট্রায়াঙ্গেল। বিয়ার্স ট্রায়াঙ্গেলের আরেকটা নাম হচ্ছে রিডলস ট্রায়াঙ্গেল। এটার বাউন্ডারিটা ভালোভাবে পড়তে হবে, যে দুই সাইডে থাকে ক্যারোটিড আর্টারি, ইনফেরিয়র থাইরয়েড আর্টারি থাকে। আচ্ছা, এটার ইম্পর্টেন্সটা কি? এই বিয়ার্স ট্রায়াঙ্গেলের মেইন ইম্পর্টেন্সটা হচ্ছে আমাদের এখানের মধ্যে আমরা কি খুঁজি, আমরা সার্জিক্যালি এখানের মধ্যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ খুঁজি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা আছে, the nerve will normally be found as the thyroid lobe is mobilized laterally, lying under the most posterolateral portion of the gland called the tubercle of Zucker-Candle. Okay, আচ্ছা, এই নার্ভটা আবার টিউবারকল অফ জুকার ক্যান্ডেল বরাবরও পাওয়া যায়। কোথায় থাকে এটা? পোস্টেরোল্যাটারাল পোর্শন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডে থাকে। ওকে, এগুলো হচ্ছে আপনার এসবি এর জন্য অনেক ইম্পর্টেন্ট কিছু জায়গা, এগুলো ভালোভাবে একটু দেখতে হবে। এই জায়গাগুলো আসলে ধরতে পারলে এসবিএ থাইরয়েড রিলেটেড এসবিএ গুলো অনেক ইজিলি পাওয়া যায়। ওকে, সো এটা হচ্ছে সার্জিক্যাল অ্যানাটমি থাইরয়েড গ্ল্যান্ডের খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে এই জায়গাগুলো ভালোভাবে একটু এসবিএ এর জন্য প্রিপেয়ার করে নিতে হবে। আচ্ছা, তারপর আমরা চলে যাই ফিজিওলজিতে, থাইরয়েডের ফিজিওলজিতে। এখানের মধ্যে আসলে আমরা এন্ডোক্রাইনোলজি যখন পড়বো, থাইরয়েড মানে ফিজিওলজি চ্যাপ্টারটাতে, ওই সময় আসলে থাইরয়েড হরমোনের যে মেটাবলিক ফাংশন সেগুলো অনেক ভালোভাবে পড়া হয়। এখানের মধ্যে দেখেন কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলা আছে, যে আমরা জানি থাইরয়েড হরমোনস কি কি আছে, T3 T4। T3 হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন, আর T4টা হচ্ছে থাইরক্সিন। আচ্ছা, এখন এরা যে ব্লাডের মধ্যে থাকে, ম্যাক্সিমাম বলতে পারেন 90 to 95%ই তারা হচ্ছে সিরাম প্রোটিনসের সাথে বাইন্ড করা থাকে, মানে সাথে করে নিয়ে চলে, প্রোটিনের সাথে থাকে তারা। কি কি প্রোটিন? অ্যালবুমিন, থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন অ্যান্ড থাইরক্সিন বাইন্ডিং প্রি অ্যালবুমিন। এই তিনটা জিনিস হচ্ছে এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, যে মোস্ট অফ দ্য থাইরয়েড যে ব্লাডের মধ্যে বাইন্ডিং কন্ডিশনে থাকে প্রোটিনের সাথে, কি কি প্রোটিন? অ্যালবুমিন, থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন, থাইরক্সিন বাইন্ডিং প্রি অ্যালবুমিন। এই তিনটা হচ্ছে এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবং আরেকটা জিনিস একটু দেখেন, যে বাকি একটা ছোট্ট পোর্শন ফ্রি থাকে প্লাজমাতে। ওকে, সিরামের মধ্যে ফ্রি থাকে, এবং এই পোর্শনটুকুই, এই স্মল অ্যামাউন্ট অফ হরমোনটাই হচ্ছে আপনার বায়োলজিক্যালি অ্যাক্টিভ থাকে। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, যে এই যে ফ্রি T3 T4, এটা লেভেলটা যদি আমরা দেখি, যে T4 কতটুকু থাকে? 0.03%, আর T3 থাকে 0.3%, মানে বেশি থাকে। সো T3 হচ্ছে মোর ইম্পর্টেন্ট ফিজিওলজিক্যাল হরমোন। ওকে, এটা হচ্ছে এমসিকিউ স্টেমের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা লাইন, যে T3 এবং T4 এর মধ্যে ফিজিওলজিক্যালি ইম্পর্টেন্ট কোনটা, মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, সেটা হচ্ছে T3। ওকে, এবং T3 অনেক বেশি পরিমাণে থাকে। দেখা যায় যে পেরিফেরিতে আপনার T4টা কনভার্ট হয়েও T3 তে মানে পরিণত হয়। সো T3 হচ্ছে বেশি পরিমাণে থাকে T4 এর তুলনায়। আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যে T3 বেশি পরিমাণে থাকে, কিন্তু সে খুব তাড়াতাড়ি কাজ করে। ওকে, সে কুইক অ্যাক্টিভ, উইদিন ফিউ আওয়ার্স এর মধ্যে সে কাজ করে, কিন্তু T4টা হচ্ছে স্লোলি কাজ করবে। ওকে, T4টা স্লোলি কাজ করবে। আচ্ছা, ওকে, T4টা হচ্ছে স্লোলি কাজ করবে। আচ্ছা, এখন আমরা যাই, একটা জিনিস একটু এখান থেকে বলে নিতে চাই ক্যালসিটোনিনে যাওয়ার আগে। এই যে টেবিলটা 50.1, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টেবিল। ওকে, এখান থেকে কিভাবে কোয়েশ্চেন হয়, প্রথমে একটু বলি, যে এখানে দেখেন TSH, ফ্রি T3 এবং ফ্রি T4, এগুলো হচ্ছে আপনার ভ্যালুগুলো দেওয়া আছে। এই ভ্যালুগুলো হচ্ছে আপনাদেরকে মনে রাখতে বলবো কেন, কারণ আপনার এসবিএ তে যখন ক্লিনিক্যাল সিনারিও আপনাদের জন্য প্রিপেয়ার করা হয়, তখন অনেক ক্ষেত্রে হয় কি, আপনাদেরকে মানে ডিরেক্টলি এভাবে বলবে না যে T3 কমে গেল অথবা T4 বেশি, T3 বেশি, আপনাদেরকে রেঞ্জ দিয়ে বলবে যে T4 লেভেল হচ্ছে 45 অথবা 40 অথবা মোর দ্যান 30, যে কোনো একটা ভ্যালু দিয়ে দিল। T3 কমে গেল মানে 3.5 এর নিচে যে কোনো একটা ভ্যালু আপনাদেরকে দিয়ে দিল। সো নর্মাল ভ্যালুটা মনে রাখতে হবে, তাহলে আপনি ধরতে পারবেন যে এক্ষেত্রে T3 T4 অথবা TSH কমার কথা বলছে নাকি বাড়ার কথা বলছে। এই একটা জিনিস গেল, যে এই চারটা থেকে আপনার নর্মাল ভ্যালুটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, যে এখানে কিছু স্টেটের কথা বলা আছে, যেমন ইউথাইরয়েড। ইউথাইরয়েড স্টেটটা হচ্ছে থাইরয়েডের নর্মাল ফাংশন, মানে
T3 T4 TSH তিনটাই হচ্ছে নরমাল কন্ডিশনে থাকবে, যেটা আমাদের নরমাল মানুষের থাকে, যে আমরা ইউথাইরয়েড স্টেটে থাকি। তারপরে আসে থাইরোটক্সিক। থাইরোটক্সিক কন্ডিশনটা হচ্ছে আপনার টক্সিসিটিটা বেশি, সো কি হবে, T3 T4 লেভেলটা অনেক হাই থাকে, আর হচ্ছে আপনার যার কারণে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে TSH লেভেলটা থাকে আনডিটেক্টেবল। ওকে, নেগেটিভ ফিডব্যাক আমরা জানি যে থাইরয়েডটা হচ্ছে নেগেটিভ লুপের মাধ্যমে চলে, এটা একটু পরে বলবো। সো এই যে হাই T3 T4 থাকে, পরবর্তীতে এই নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে TSH লেভেলটা কমে যায়, মানে আনডিটেক্টেবল হচ্ছে, এটা হচ্ছে থাইরোটক্সিক স্টেট। আরেকটা হচ্ছে মিক্সিডেমা। আচ্ছা, মিক্সিডেমাটা কি? এটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। আমরা মানে এমবিবিএস লাইফে পড়ে এসেছি যে বাচ্চাদের ক্ষেত্রে, মানে ছোটদের ক্ষেত্রে চিলড্রেনে হাইপোথাইরয়েড কন্ডিশনটার নাম ক্রেটিনিজম, আর অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা এটাকে বলি মিক্সিডেমা। সো মিক্সিডেমাটা হচ্ছে একটা হাইপোথাইরয়েড স্টেট, মানে এখানে T3 T4 কম থাকবে। ওকে, এখানে T3 T4 কম থাকবে। সো T3 T4 যেহেতু কম, সো নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে আপনার TSH লেভেলটা হাই থাকবে। ভালোভাবে এই চারটা থেকে পড়তে হবে, বাকি দুটো একটু রিডিং দিয়ে রাখতে পারেন। ওকে, সো এভাবে করে যদি আপনাকে এই চারটা থেকে ক্লিনিক্যাল সিনারিও প্রিপেয়ার করে দেয়, খুব ইজিলি আপনারা পারবেন, যদি এটা সম্পর্কে একটু কনসেপ্ট ক্লিয়ার থাকে। আচ্ছা, তারপরে ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন রিলেটেড কথাবার্তা আসলে মেডুলারি কার্সিনোমাতে বলবো বেশি করে। এখানে মধ্যে দেখেন যে ক্যালসিটোনিনটা একটা হরমোন, এটা হচ্ছে প্যারাফলিকুলার সেল অথবা সি সেল থেকে আসে। আর প্যারাফলিকুলার সেলটা আমরা জানি নিউরোএন্ডোক্রাইন অরিজিন, আর হচ্ছে এই সি সেল থেকেই মেইনলি ক্যালসিটোনিন আসে। ক্যালসিটোনিন আমরা জানি মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েডের ক্ষেত্রে এটা অন্যতম একটা টিউমার মার্কার অথবা বায়োকেমিক্যাল মার্কার হিসেবে আমরা এটাকে ইউজ করি। আচ্ছা, ওকে, তারপরে আমরা আসি পিটুইটারি থাইরয়েড এক্সিস। এটা খুব সহজ কথাবার্তা, যে আমরা জানি হচ্ছে মেইনলি হাইপোথ্যালামাস থেকে থাইরোট্রপিন রিলিজিং হরমোনটা বের হয়। এই থাইরোট্রপিন রিলিজিং হরমোন হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করবে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে TSH সিক্রেট হবে, TSH কি করবে, থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে থাইরয়েড হরমোনস সিক্রেট করাবে। তারপরে যখন থাইরয়েড হরমোন সাফিসিয়েন্ট অ্যামাউন্টে সিক্রেট হয়ে যাবে, তারপরে তারা হচ্ছে আবার অ্যান্টেরিয়র পিটুইটারিকে একটা নেগেটিভ ফিডব্যাক দিবে যে TSH সিক্রেশনটা বন্ধ করো, আর থাইরয়েডের দরকার নাই, আর মানে আর হরমোনের দরকার নাই। তখন হচ্ছে আবার এই নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে TSH সিক্রেশনটাও কন্ট্রোলে চলে আসবে। এভাবে হচ্ছে নরমালি একটা ইউথাইরয়েড পেশেন্টের ক্ষেত্রে এই পিটুইটারি থাইরয়েড এক্সিসে দেখা যায় যে হরমোনের রেগুলেশনটা হয়। আচ্ছা, এখন আমরা একটু নিচে দিয়ে যাই। এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট কথা লেখা, যে থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি এবং অ্যান্টি থাইরোগ্লোবিউলিন অ্যান্টিবডি, এই দুটো অ্যান্টিবডি অনেক ইম্পর্টেন্ট। কিসের জন্য? এটা দিয়ে আমরা থাইরয়েড ডিসফাংশন এন্ড সোয়েলিংটা ডিটারমাইন করি। কি দেখি আমরা? থাইরয়েড ডিসফাংশন এন্ড সোয়েলিংটা আমরা ডিটারমাইন করি। সো এই দুইটা অ্যান্টিবডি হচ্ছে থাইরয়েড, মানে এই দুটো থাইরয়েড অ্যান্টিবডি থাইরয়েড ডিসফাংশন এন্ড সোয়েলিংটা ডিটারমাইন করার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। এটা রিলেটেড আরো কিছু ইনফরমেশন আছে খুব ইম্পর্টেন্ট ফর এসবিএ। যেমন থাইরয়েড কার্সিনোমার ফলো আপের ক্ষেত্রে আমরা কোন অ্যান্টিবডি টাইটার দেখি, খুবই কমন একটা এসবিএ। ওকে, এটার পাশে হচ্ছে আপনারা এসবিএ লিখে রাখতে পারেন যে থাইরয়েড কার্সিনোমার ফলো আপের জন্য আমরা কোন অ্যান্টিবডি টাইটারটা দেখি, সেটা হচ্ছে অ্যান্টি থাইরোগ্লোবিউলিন অ্যান্টিবডি। ওকে, অ্যান্টি থাইরোগ্লোবিউলিন অ্যান্টিবডি। এই থাইরোগ্লোবিউলিনের এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, সেই টাইটারটা দেখেই আমরা থাইরয়েড ক্যান্সারের ফলো আপটা দিই, যে সেটা প্রোগ্রেস করছে নাকি মানে কন্ট্রোলড আছে সেটা দেখার জন্য। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা এসবি। আরেকটা জিনিস হচ্ছে গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজের ক্ষেত্রে আপনার কোন অ্যান্টিবডিটা পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যান্টি TSH রিসেপ্টর অ্যান্টিবডি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটোই হচ্ছে দুটো এসবি। TSH রিসেপ্টর অ্যান্টিবডি, এটা হচ্ছে গ্রেভস ডিজিজের ক্ষেত্রে পাওয়া যায়। ওকে ওকে, তারপরে আসি আমরা সামারি বক্স 50.1। এটা ইনফিনিটি স্টার একটা সামারি বক্স। ওকে, এটা ইনফিনিটি স্টার কেন? এখানে দেখেন থাইরয়েড ইনভেস্টিগেশনের কথা বলা আছে, এসেনশিয়াল, অপশনাল। আচ্ছা, এসেনশিয়ালের ক্ষেত্রে এক নম্বর যদি একটা বায়োকেমিক্যাল টেস্ট আসে থাইরয়েডের ক্ষেত্রে, সেটা হবে TSH, সিরাম TSH। ওকে, এটা হচ্ছে এসবিএ তে যদি আপনাকে এভাবে বলে যে নিচের কোন বায়োকেমিক্যাল টেস্ট হচ্ছে সিঙ্গেল বেস্ট টেস্ট ফর থাইরয়েড গ্ল্যান্ড, অথবা নিচের কোনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অথবা মোস্ট সেন্সিটিভ এসেনশিয়াল ইনভেস্টিগেশন ফর থাইরয়েড প্যাথোলজি,
অবশ্যই এটা সিরাম টিএসএইচ হবে। ওকে, তারপরে আরেকটা এসেনশিয়াল হচ্ছে থাইরয়েড অটো অ্যান্টিবডিজ, আর হচ্ছে এফএনএসি অফ পালপেবল ডিসক্রিট সোয়েলিংস। ওকে, এফএনএসি কোনো একটা ডিসক্রিট সোয়েলিং পেলে অবশ্যই একটা এসেনশিয়াল ইনভেস্টিগেশন হিসেবে আমরা এফএনএসি করব। কিন্তু এফএনএসির ক্ষেত্রে একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে যে এফএনএসির মাধ্যমে একটা জিনিস আমরা ডিটারমাইন করতে পারি না থাইরয়েডের ক্ষেত্রে। এটা কি আপনারা কি কেউ অ্যান্সার করতে পারবেন? যে এফএনএসি দিয়ে আমরা থাইরয়েডের ক্ষেত্রে একটা জিনিস ডিটারমাইন করতে পারি না, থাইরয়েড সোয়েলিং হওয়া সত্ত্বেও আমরা এই জিনিসটা এফএনএসির মাধ্যমে করতে পারি না, এটা কোনটা? আপনারা অ্যান্সার করেন, আমি সামনের স্লাইডগুলোতে গিয়ে এটার অ্যান্সারটা বলবো। আচ্ছা, এখন দেখেন অপশনাল। অপশনালে কি কি আছে? কারেক্টেড সিরাম ক্যালসিয়াম, সিরাম ক্যালসিয়াম লেভেলটা দেখতে হবে, কারণ যেহেতু থাইরয়েডের সাথে হচ্ছে 4টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রিলেটেড, সো ক্যালসিয়াম লেভেলটা অবশ্যই চেক করতে হবে। তারপরে কি আছে? ক্যালসিটোনিন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট এসপিএ কি, এটা যে মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এটার ক্ষেত্রে আমরা এটার স্ক্রিনিং টেস্ট করার জন্য আমরা ক্যালসিটোনিন দেখি। আচ্ছা, এখন এই ক্যালসিটোনিনের অল্টারনেটিভ হিসেবে আমরা আর কি দেখতে পারি, সেটা হচ্ছে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট এসবিএ যে মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েডের ক্ষেত্রে আমরা ক্যালসিটোনিনের অল্টারনেটিভ হিসেবে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেনটা হচ্ছে আমরা দেখতে পারবো। ওকে, আচ্ছা, এখন আসি আর ইমেজিং যে টেকনিকগুলো আছে। ইমেজিং এর ক্ষেত্রে তো নরমালি চেস্ট রেডিওগ্রাফ করা হয়, তারপর সিটি স্ক্যান আছে, এমআরআই আছে, প্যাট স্ক্যানিং করা হয় থাইরয়েড কার্সিনোমার মেটাস্টেসিসটা দেখার জন্য। ওকে, সো এই সামারি বক্স 50.1 হচ্ছে ইনফিনিটি স্টার ফর এসবি। ওকে, এসবি এর জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে দ্য ওয়ার্ক হর্স ইনভেস্টিগেশন ইন থাইরয়েড ডিজিজ ফর দ্য সার্জন ইজ আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড, ওকে, ওয়ার্ক হর্স ইনভেস্টিগেশন, মেইন ইনভেস্টিগেশন থাইরয়েডের ক্ষেত্রে হচ্ছে আল্ট্রাসাউন্ড। আচ্ছা, আরেকটা হচ্ছে আইসোটোপ স্ক্যানিং আমরা কি দিয়ে করি? রেডিও লেভেল ডায়োডিন অথবা চিপার টেকনিশিয়াম, এটা দিয়ে করা হয়। আচ্ছা, আরেকটা জিনিস আছে আপনার, দুটো সোয়েলিং আছে, কোল্ড সোয়েলিং, ওয়ার্ম সোয়েলিং। কোল্ড সোয়েলিংটা হচ্ছে রেডিও আয়োডিন আপটেক যেগুলো নিবে না, আর ওয়ার্ম সোয়েলিংটা হচ্ছে আপনার যেগুলো হচ্ছে রেডিও আয়োডিন, যেই সোয়েলিং গুলো দেখা যাবে যে আইসোটোপ স্ক্যান করলে আইসোটোপস মানে রেডিও লেভেল আয়োডিনটা আপটেক করে। সো কোল্ড গুলো দেখা যায় 80% কেসেসে বিনাইন হয়, আর ওয়ার্ম গুলো দেখা যায় ম্যালিগন্যান্ট থাকে। ওকে, আচ্ছা, এফএনএসি। এফএনএসির ক্ষেত্রে তাহলে আমার কোয়েশ্চেনটা ছিল আপনাদের কাছে যে এফএনএসি এর একটা ড্রব্যাক বলেন, মানে থাইরয়েডের ক্ষেত্রে আমরা এফএনএসি এর মাধ্যমে একটা জিনিস ডায়াগনোসিস করতে পারি না ডিসক্রিট ফার্ম সোয়েলিং থাকা সত্ত্বেও, সেটা কি? আচ্ছা, এখন আমরা আসি থাইরয়েড এনলার্জমেন্ট। থাইরয়েড এনলার্জমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে থাইরয়েড নরমালি হচ্ছে পালপেবল না, যখনই থাইরয়েডটা পালপেবল হবে মানে হচ্ছে সেটা কি থাইরয়েডটা এনলার্জ হয়েছে, এই কন্ডিশনটার নাম আমরা বলি গয়টার। আচ্ছা, এখন এই গয়টারের ক্ষেত্রে দুটো টার্ম থাকে, একটা হচ্ছে সলিটারি গয়টার, আরেকটা থাকে হচ্ছে ডমিনেন্ট। ওকে, সো সলিটারিটা হচ্ছে কি যে একটা সিঙ্গেল নোডিউল থাকবে, মানে পালপেবল একটা নোডিউল থাকবে সিঙ্গেল, তার চারপাশে কোনো অ্যাবনর্মালিটি থাকবে না, কোনো অ্যাবনর্মাল টিস্যু থাকবে না, সেটা সলিটারি নোডিউল, সলিটারি একটা সোয়েলিং। কিন্তু একটা একটা সোয়েলিং আছে এবং তার চারপাশে অনেক অ্যাবনর্মাল টিস্যুসও আছে, মানে সেটা হচ্ছে ডিসক্রিট একটা সোয়েলিং, যেটাকে আমরা বলবো ডমিনেন্ট। ওকে, এটা একটা ছোট্ট কনসেপ্ট, এটা একটু মনে রাখার ট্রাই করবেন যে থাইরয়েডের মধ্যে যদি একটা নোডিউল থাকে, একটা সোয়েলিং থাকে, যেটার চারপাশে কোনো অ্যাবনর্মালিটি নাই, কোনো অ্যাবনর্মাল টিস্যু নাই, মানে সেটা সলিটারি নোডিউল। আর যদি সোয়েলিং এর চারপাশে হচ্ছে অ্যাবনর্মাল টিস্যু থাকে, অ্যাবনর্মালিটি থাকে, সেটা ডমিনেন্ট থাকে। আচ্ছা, এখন এই যে থাইরয়েড সোয়েলিং এর ক্লাসিফিকেশনের যে টেবিলটা, টেবিল 50.3, এটা ট্রিপল স্টার। এখানে হচ্ছে কিভাবে করবেন দেখেন যে ফিজিওলজিক্যালি কিন্তু পেশেন্টের থাইরয়েডটা পালপেবল হতে পারে, মানে এনলার্জমেন্ট হতে পারে কোন কন্ডিশনে? পিউবার্টিতে হতে পারে, আবার হচ্ছে আপনার প্রেগন্যান্সিতে হতে পারে। আচ্ছা, তখন পেশেন্টের কি হবে? পেশেন্ট ইউথাইরয়েড স্টেটেই থাকবে, কিন্তু তার সিম্পল একটা গয়টার, মানে থাইরয়েডটা পালপেবল, একটা সোয়েলিং আপনার ফিল হবে।
আবার ডিফিউজ হাইপারপ্লাস্টিক কন্ডিশন, মাল্টিনোডিউলার গয়টার, এসব কন্ডিশনেও হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে ইনফ্লামেটরি কন্ডিশনগুলোর নাম। এই ইনফ্লামেটরি কন্ডিশনগুলোর নাম এমসিকিউ এর জন্য দরকার, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যে নিচের কোন কন্ডিশনটা হচ্ছে থাইরয়েডের ক্ষেত্রে ইনফ্লামেটরি কন্ডিশন। ওকে, এই নামগুলো একটু পড়ে নিতে হবে এই টেবিলটা থেকে। ওকে, তারপরে হচ্ছে আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে একটু মিস করে যাই আমরা এখান থেকে পড়তে। এটা থেকে কিন্তু এমসিকিউ আসে গয়ট্রোজেন নিয়ে। হ্যাঁ, ক্যালসিয়াম একটা গয়ট্রোজেনিক, এটা বলছি। এখানের মধ্যে দেখেন যে গয়ট্রোজেন্স কি কি আছে, এটা থেকে কিন্তু এমসিকিউ হতে পারে। যে ক্যাবেজ, ক্যালি, রেড, সাথে হচ্ছে থায়োসায়ানের ড্রাগস, প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, অ্যান্টি থাইরয়েড ড্রাগ, এগুলো কিন্তু গয়ট্রোজেন। আচ্ছা, এটার পাশাপাশি ক্যালসিয়াম হচ্ছে গয়ট্রোজেন। ওকে, আরেকটা জিনিস একটু খেয়াল রাখার বিষয়, যে এক্সেসিভ আয়োডিন ইনটেক, এটাও কিন্তু পরবর্তী সময়ে একটা গয়ট্রোজেন হিসেবে কাজ করে। অটো ইমিউন থাইরয়েড ডিজিজটা কিন্তু এখান থেকে ইনসিডেন্স রেটটা বেশি হয়। সো এখানের মধ্যে গয়ট্রোজেন্স মনে রাখার পাশাপাশি দুটো জিনিস মনে রাখবেন, যে ক্যালসিয়াম একটা গয়ট্রোজেন, আরেকটা হচ্ছে আপনার এক্সেসিভ আয়োডিন ইনটেক, এটাও কিন্তু একটা গয়ট্রোজেন। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে জিনিস আছে, সেটা হলো আপনার নোডিউলার গয়টার। ওকে, নোডিউলার গয়টার, নোডিউলার গয়টার হচ্ছে নর্মালি মাল্টিপল হয়, ইউজুয়ালি মাল্টিনোডিউলার গয়টার বলি। তো এখানে নোডিউলগুলো, এই গয়টারটা আসলে দুই ধরনের হতে পারে, একটা স্পোরাডিক, আরেকটা হতে পারে এন্ডেমিক। ওকে, সো এন্ডেমিক গয়টারগুলো দেখা যায় কি, যে নোডিউলগুলো আর্লি চলে আসে, আর স্পোরাডিকের ক্ষেত্রে একটু লেটে আসে, লাইক 20 to 30 ইয়ার্স এর এইজের মধ্যে আসে। অনেকে আবার এসিমটোমেটিক থাকে, 30 to 50 তেও গিয়ে বোঝে না, এই টাইপের। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলা, যেটা হচ্ছে এসবি এর জন্য অনেক ইম্পর্টেন্ট, যে অল টাইপস অফ সিম্পল গয়টার আর মোর কমন ইন দ্য ফিমেল। হ্যাঁ, সিম্পল গয়টার মানে থাইরয়েডের যে নোডিউলগুলো হয়, এটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে অনেক বেশি প্রিডমিনেন্টলি হয়। কেন? কারণ হচ্ছে এই থাইরয়েড টিস্যুতে ইস্ট্রোজেন রিসেপ্টর থাকে। ওকে, কেন? কারণটা কি? ইস্ট্রোজেন রিসেপ্টর থাকে থাইরয়েড টিস্যুতে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এসবি এর জন্য অনেক ইম্পর্টেন্ট। এই জায়গাটার পাশে আপনারা এস লিখে রাখতে পারেন, যে সিম্পল গয়টার অথবা এনি টাইপ অফ সলিটারি মানে নোডিউলার যে গয়টার গুলো থাকে, এটা ফিমেল প্রিডমিনেন্ট। কারণ ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় যে থাইরয়েড টিস্যুতে ইস্ট্রোজেন রিসেপ্টরটা থাকে। আচ্ছা আচ্ছা, তারপরে আসি সার্জিক্যাল অপশনস গুলো। আচ্ছা, থাইরয়েডের যে ট্রিটমেন্ট অপশনস গুলো আছে, সার্জিক্যাল যে অপশনস গুলো এখানের মধ্যে মানে অপশন সার্জারির যে প্রসিডিউর গুলো আছে, এগুলো সম্পর্কে বলবো। এখানে একটা জিনিস দেখেন, যে টোটাল থাইরয়েডেক্টমি এন্ড সাবটোটাল থাইরয়েডেক্টমিতে কি বলা আছে। এই জিনিসগুলো একটু স্ক্যাটার্ড ওয়েতে লেখা, তো আমি হচ্ছে বক্সটা থেকেই একেবারে করে আপনাদেরকে বলছি। আচ্ছা, প্রথমে একটা জিনিস দেখেন, যে থাইরয়েড সুয়েলিং মানে কোন কোন থাইরয়েড সুয়েলিং কাদের ক্ষেত্রে আমরা হচ্ছে অপারেশন চুজ করব, সার্জিক্যাল প্রসিডিউরটা চুজ করব কাদের ক্ষেত্রে। এই টেবিল 50.4 এটাও হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ট্রিপল স্টার এমসিকিউ এর জন্য। এই পয়েন্টগুলো বারবার মনে রাখতে হবে। এইজ একটা ফ্যাক্টর, মেল জেন্ডার, হার্ড টেক্সচার, ফিক্সিটি, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি, রিকারেন্ট সিস্ট এবং সাথে লিম্ফ্যাটিনোপ্যাথি। এই কন্ডিশনগুলো হচ্ছে গিয়ে এনি টাইপ অফ থাইরয়েড সুয়েলিং এর ক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিউরটা চুজ করার জন্য আমাদের জন্য একটা ইন্ডিকেশন। পাশাপাশি টক্সিক এডিনোমা, পেশেন্টের উইশ, কসমেটিক পারপাস, এগুলো তো আছে। আচ্ছা, এই টেবিলটা হচ্ছে এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, আপনারা পাশে এম লিখে রাখবেন। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটু এটা নিয়ে কথা বলি, যে থাইরয়েডের ক্ষেত্রে সার্জিক্যাল যে প্রসিডিউরস গুলো আছে, লাইক টোটাল লোবেক্টমি আছে, ইসমাসেক্টমি আছে, সাবটোটাল লোবেক্টমি আছে। আচ্ছা, টোটাল লোবেক্টমি জিনিসটা কি? টোটাল লোবেক্টমি মানে হচ্ছে একটা লোব পুরোপুরি কেটে ফেলে দাও। আর ইসমাসেক্টমি মানে কি? এই ইসমাসেক্টমি মানে হচ্ছে ইসমাসটা কেটে ফেলে দেওয়া। এখন আমরা যদি টোটাল একটা লোব প্লাস সাথে ইসমাস, এই দুটো জিনিস যদি একসাথে কেটে ফেলে দিই, তখন
সার্জিক্যাল প্রসিডিউরটার নাম হবে লোবেক্টমি। তাহলে টোটাল লোবেক্টমির চাইতে লোবেক্টমি কিন্তু বড়। ওকে, ক্লিয়ার? যে টোটাল লোবেক্টমি প্লাস ইসমাসেক্টমি, মানে আমরা থাইরয়েডের একটা লোব পুরোটা প্লাস ইসমাস আমরা যদি কেটে ফেলে দিই সেটা হয়ে যাবে লোবেক্টমি। আর হচ্ছে দুটো লোব প্লাস ইসমাস মানে পুরো থাইরয়েড গ্ল্যান্ড যদি আমরা সার্জিক্যালি রিমুভ করে ফেলি তাহলে সেটা হবে টোটাল থাইরয়েডেক্টমি। আচ্ছা, এখন দুটো জিনিস যেটা আমাদের একটু কনফিউশন হয় সেটা হচ্ছে সাবটোটাল এবং নিয়ার টোটাল থাইরয়েডেক্টমির মধ্যে প্রবলেম মানে ডিফারেন্সটা কি থাকে। সাবটোটাল থাইরয়েডেক্টমির ক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে লোবেক্টমি করি, দুটো লোবই কাটি, ইসমাসও কাটি। কিন্তু এখানের মধ্যে আমরা দুটো লোবের ক্ষেত্রে 8 গ্রাম 8 গ্রাম করে টিস্যু রেখে আসি। ওকে, প্রত্যেকটা লোবে 8 গ্রাম করে টোটাল 16 গ্রাম টিস্যু আমরা রেখে আসি সাবটোটাল থাইরয়েডেক্টমির ক্ষেত্রে। আর নিয়ার টোটাল থাইরয়েডেক্টমির ক্ষেত্রে আমরা কি করি, এখানে হচ্ছে টোটাল লোবেক্টমি মানে দুটো লোবই কেটে ফেলে দিব, ইসমাসও কাটবো, সাথে এখানে কি করা হয় জাস্ট একটা লোবে 8 গ্রাম টিস্যু রেখে আসা হয়। ওকে, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটার আরেকটা নাম ডানহিল প্রসিডিউর। সো এই হচ্ছে কি আমাদের সার্জিক্যাল অপশনস থাইরয়েডের ক্ষেত্রে। আচ্ছা, এখন এই টেবিলটা একটু দেখেন, টেবিল 50.5। টেবিল 50.5। আচ্ছা, এখানের মধ্যে কি বলা আছে যে গ্রেভস ডিজিজের ক্ষেত্রে দুটো সার্জিক্যাল অপশনের কথা এখানে বলা আছে, টোটাল থাইরয়েডেক্টমি, সাবটোটাল থাইরয়েডেক্টমি। আচ্ছা, এখন মানে এটা বলা যে একটা গ্রেভস ডিজিজের ক্ষেত্রে আমরা যদি টোটাল থাইরয়েডেক্টমি অথবা সাবটোটাল থাইরয়েডেক্টমি করি, কোনটার ক্ষেত্রে কোন সার্জিক্যাল প্রসিডিউরের ক্ষেত্রে আউটকাম কি ধরনের আসবে। যেমন রিস্ক অফ রিকারেন্সি, আমরা যদি টোটাল থাইরয়েডেক্টমি করি একটা গ্রেভস ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে রিকারেন্সি রেট মানে থাকে না, ফেইলারের চান্স থাকে 100%। আর হচ্ছে সাবটোটালের ক্ষেত্রে দেখা যায় যে লাইফ লং একটা রিস্ক থেকে যায়। ওকে, ফেইলার বলেন রিকারেন্সি বলেন, যেটা ইম্পর্টেন্ট এসবি এর জন্য সেটা হচ্ছে যে টোটাল থাইরয়েডেক্টমির ক্ষেত্রে পার্মানেন্ট হাইপোপ্যারাথাইরয়েডিজম হওয়ার রিস্কটা থাকে 5%, আর সাবটোটালের ক্ষেত্রে 1%। এখানে আরেকটা জিনিস একটু বলি যে এই ইনফরমেশনটা আরেকটা জায়গায় লেখা আছে যে টোটাল থাইরয়েডেক্টমি যদি গ্রেভস ডিজিজের ক্ষেত্রে করা হয় রিস্ক অফ পার্মানেন্ট হাইপোপ্যারাথাইরয়েডিজমটা 1% অথবা এর চাইতে একটু কম থাকে। আবার এই বক্সটাতে লেখা 5%। আমরা কোন ইনফরমেশনটা নিব এটা আমাদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হবে। একটু ট্রাই করবেন যেই মানে যদি ডুয়াল টাইপ অফ ইনফরমেশন থাকে ট্রাই করবেন বক্স মানে টেবিল অথবা সামারি বক্সে কোন ইনফরমেশনটা দেওয়া, কারণ এগুলো হচ্ছে প্রমিনেন্ট বেশি, এগুলো হচ্ছে ভিজুয়ালাইজ হয় বেশি। সো এই জায়গাগুলোর ইনফরমেশন নিয়ে কোয়েশ্চেনটা আসলে কম্পিটিটিভলি বেশি করা হয়। সো রিস্ক অফ পার্মানেন্ট হাইপোপ্যারাথাইরয়েডিজম যদি আমরা টোটাল থাইরয়েডেক্টমি করি গ্রেভস ডিজিজের ক্ষেত্রে তাহলে 5% থাকে। এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট এসবি এর জন্য। এখন আমরা আসি হাইপার প্যারাথাইরয়েডিজম। আচ্ছা, হাইপার প্যারাথাইরয়েডিজম মানে আমরা জানি যে থাইরয়েডের ক্ষেত্রে দুটো কন্ডিশন থাকে, একটা হচ্ছে যে বেশি বেশি থাইরয়েড হরমোন সিক্রেট হচ্ছে মানে তার হাইপারথাইরয়েডিজম স্টেট, আর যদি কম সিক্রেট হয় হাইপোথাইরয়েডিজম। আমাদের নর্মাল যে কন্ডিশন সেটার নাম হচ্ছে ইউথাইরয়েড। আচ্ছা, এটা সহজ কথাবার্তা। এখন আমরা আসি যে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে ক্লিনিক্যাল টাইপস খুবই ইম্পর্টেন্ট। এই চারটা হাইপারথাইরয়েডিজমের ক্লিনিক্যাল টাইপ এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রথমটাই কি ডিফিউজ টক্সিক গয়টার, যেটাকে আমরা গ্রেভস ডিজিজ হিসেবে চিনি। পরে আরেকটা হচ্ছে টক্সিক নোডিউলার গয়টার, টক্সিক নোডিউল, হাইপারথাইরয়েডিজম ডিউ টু রেয়ার কজেস। আচ্ছা, এখন হচ্ছে এখানের মধ্যে একটু ডিফারেন্সিয়েটিং কিছু পয়েন্ট করি যে গ্রেভস ডিজিজ মানে ডিফিউজ টক্সিক গয়টার আর টক্সিক নোডিউলার গয়টার এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। এই দুটো আলাদা করার একটা ওয়ে হলো যে ডিফিউজ টক্সিক গয়টারটা ইয়াঙ্গার ফিমেলদের ক্ষেত্রে হয় এবং তাদের ক্ষেত্রে আই সাইনগুলো প্রমিনেন্টলি পাওয়া যায়। আই সাইনগুলো মানে কি, তার এক্সোপথ্যালমাস থাকে, এই যে চোখ এরকম বাইরে বের হয়ে থাকে, এক্সোপথ্যালমাস বলি, লিড রিট্রাকশন এগুলো থাকে, ঠিক আছে। সেটা হচ্ছে আপনার ডিফিউজ টক্সিক গয়টারের ক্ষেত্রে এটা পাওয়া যায় অথবা গ্রেভস ডিজিজ। আর টক্সিক নোডিউলার গয়টার এটা হচ্ছে মেইনলি আপনার মিডল এজ অথবা এল্ডারলিদের ক্ষেত্রে হয়, আর আই সাইন এতটা ফ্রিকোয়েন্টলি পাওয়া যায় না। এই জিনিসটা দিয়েই হচ্ছে মেইনলি ডিফারেন্সিয়েট করা যায় এই দুটোটা। আচ্ছা, ওকে। তার
তারপরে আসি যে থাইরয়েডের হিস্টোলজি, ওই জিনিসটাই বলা যে নর্মালি হচ্ছে কিউবয়েডাল লাইনিংটা থাকে, ফ্ল্যাটেন্ড কিউবয়েডাল এপিথেলিয়াম। যখন হচ্ছে সিক্রেটরি স্টেটে আসে, হাইপার থাইরয়েড স্টেটে আসে, তখন তার লাইনিংটা চেঞ্জ হয়ে হাই কলামনার এপিথেলিয়ামে চলে যায়। আচ্ছা, তারপরে আমরা চলে আসি যে থাইরোটক্সিকোসিসের কিছু ট্রিটমেন্ট অপশনস। যে একটা থাইরয়েড ডিজিজের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশনস কি কি থাকে? আমাদের ট্রিটমেন্ট অপশনস থাকে, আমরা এক হচ্ছে আমরা ড্রাগ চুজ করতে পারি, আমরা সার্জিক্যাল অপশন চুজ করতে পারি, আবার রেডিও অ্যাক্টিভ আয়োডিন মানে রেডিও থেরাপি যেটা আছে, রেডিও আয়োডিন, এটা আমরা চুজ করতে পারি। সবকিছুরই দেখা যায় কি সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। যেমন অ্যান্টিথাইরয়েড ড্রাগ, অ্যান্টিথাইরয়েড ড্রাগ হচ্ছে আমরা যদি আমরা চুজ করি কি কি দেই, কার্বিমাজাল, প্রোপাইল থায়োইউরাসিল, এই দুটোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টিথাইরয়েড ড্রাগ যেগুলো আমরা দেই থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে। সো এই ড্রাগগুলো যদি আমরা ট্রিটমেন্ট অপশন হিসেবে চুজ করি, আমাদের একটা সুবিধা থাকবে যে এই পেশেন্টের কোনো সার্জারির মধ্যে দিয়ে যেতে হচ্ছে না, আবার হচ্ছে কোনো রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালসের এক্সপোজারে আসতে হচ্ছে না। কিন্তু এটার চাইতে ডিসঅ্যাডভান্টেজের মানে রেটটা একটু বেশি থাকে। কি হয় যে এক নম্বর হচ্ছে একটা প্রলং ট্রিটমেন্ট, প্রলং ড্রাগ নিতে হয়, পাশাপাশি কি ফেইলারের চান্স থাকে 50%, 50% হচ্ছে ফেইলারের চান্স থাকে। আচ্ছা, আর হচ্ছে যদি আমরা সার্জারি চুজ করি, সার্জিক্যাল অপশনস আমরা আগে এটা নিয়ে কথা বললাম, এই সার্জিক্যাল অপশন যদি আমরা চুজ করি, এটার অ্যাডভান্টেজটা হবে যে পুরোটা গট্রোজেনিক থাইরয়েডটা আমরা হচ্ছে বের করে নিয়ে আসলাম, সো কিওর রেটটা অনেক হাই থাকে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি থাকে? ডিসঅ্যাডভান্টেজটা থাকে যে এই পেশেন্টের ক্ষেত্রে থাইরোটক্সিকোসিসের রিকারেন্সি রেট 5%-এর মতো হয়। আর আরেকটা জিনিস হচ্ছে এদের রিস্ক অফ পার্মানেন্ট হাইপোপ্যারাথাইরয়েডিজম, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের ইনজুরি, এই জিনিসগুলো রিস্ক কিন্তু অনেক থেকে যায়। আবার হচ্ছে এই যে থাইরয়েডেক্টমি, সাবটোটাল, নিয়ার টোটাল, এনি টাইপ অফ থাইরয়েডেক্টমি, এটা কিন্তু একটা মেজর অপারেশন। ওকে, এটা হচ্ছে খুব বেশি যে কসমেটিক পারপাসে করা সম্ভব তা কিন্তু না। সো দেখা যায় ইয়াং ওমেনদের ক্ষেত্রে একটা স্কার হয়ে যায়, এটা একটা কসমেটিক একটা ডিসঅ্যাডভান্টেজ। ওকে, আর রেডিও আয়োডিন যদি আমরা চুজ করি, এটার অ্যাডভান্টেজ হবে আমাদের প্রলং কোনো ড্রাগ থেরাপিতে যেতে হচ্ছে না, আমাদের কোনো সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে হচ্ছে না। কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে প্রথমত যেটা, সেটা হলো যে আমাদের আইসোটোপ ফ্যাসিলিটি আসলে সব জায়গায় থাকে না, সব জায়গায় পাওয়া যায় না। আরেকটা জিনিস হচ্ছে যে প্রেগনেন্সি, একটা প্রেগনেন্ট লেডি তার যদি থাইরোটক্সিকোসিস থাকে, তার ক্ষেত্রে ওনার ক্ষেত্রে আমরা কখনোই রেডিও আয়োডিন চুজ করতে পারবো না। আরেকটা হচ্ছে গ্রেভস ডিজিজ, মানে যাদের ক্ষেত্রে যে আই সাইন্স গুলো আছে, এক্সোপথালমোস, লিড ল্যাগ, লিড রিট্রাকশন, এগুলো হচ্ছে আপনার প্রমিনেন্ট থাকে, এদের ক্ষেত্রে আমরা কখনো রেডিও আয়োডিন থেরাপিটা হচ্ছে আমরা চুজ করতে পারবো না। দেখা যাবে কি যে আই সাইন্স গুলো অ্যাগ্রাভেটেড হয়ে গিয়েছে। সো এগুলো হচ্ছে কি, এগুলো থেকে আসলে এই কনসেপ্টটা বেস করে এমসিকিউ হতে পারে, এজন্য এগুলো একটু রিডিং দিয়ে রাখবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটা থাইরোটক্সিকোসিসের পেশেন্টকে সার্জারির জন্য প্রিপেয়ার কিভাবে করতে পারি, এটা রিলেটেড কিছু কথাবার্তা। আচ্ছা, এখন হচ্ছে মেইনলি থাইরয়েড চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট কিছু জিনিসগুলোতে আমরা ঢুকছি, এটা খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে প্রথমত একটু বলি যে প্রি অপারেটিভলি আমরা একটা পেশেন্ট থাইরোটক্সিকোসিসের একটা পেশেন্ট আমরা হচ্ছে থাইরয়েডেক্টমির জন্য তাকে প্রিপেয়ার কিভাবে করতে পারি। সো থাইরয়েডেক্টমির জন্য একটা পেশেন্টকে প্রিপেয়ার করতে গেলে আমাদের প্রথমে এইমটা থাকবে হচ্ছে পেশেন্টটাকে আমরা ইউ থাইরয়েড স্টেটে নিয়ে আসবো, মানে তার টিএসএইচ, T3 T4 এই তিনটা জিনিসই হচ্ছে আমাদের নর্মাল ভ্যালুতে রাখতে হবে। সো এটার জন্য কিভাবে কি কি ওয়ে আছে, একটা হচ্ছে আমরা কার্বিমাজল দিতে পারি 30 to 40 মিলিগ্রাম পার ডে, এটা হচ্ছে ড্রাগ অফ চয়েস, এটা আমরা দিতে পারি। এটা দেওয়ার পরে যখন 8 থেকে 12 সপ্তাহ পরে পেশেন্ট ইউ থাইরয়েড স্টেটে চলে আসবে, তারপরে আমরা একটা মেইনটেনেন্স ডোজে কার্বিমাজল রাখবো 5 মিলিগ্রাম 8 আওয়ারলি, এই একটা অপশন। আরেকটা জিনিস আমরা কি করতে পারি যে কার্বিমাজলটা আমরা হাই ডোজে দিয়ে সাথে থাইরক্সিন একটা মেইনটেনেন্স ডোজে অল্প পরিমাণে এটার সাথে রাখতে পারি। ওকে, এই একটা অপশন আছে। এখন দেখেন খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস, যে আমরা কোন ড্রাগ কখন অফ করব, এটা একটা ইম্পর্টেন্ট, এটা আমাদের সার্জিক্যালি জানা অনেক বেশি দরকার একটা পেশেন্ট প্রিপেয়ার করতে গেলে। যেমন কার্বিমাজলটা আমরা হচ্ছে গিয়ে অন দ্য ইভিনিং বিফোর সার্জারি, উই শুড স্টপ ইট অন দ্য ইভিনিং বিফোর সার্জারি। ওকে, আমরা এই সময় কার্বিমাজলটা অবশ্যই স্টপ করে দিতে হবে।
পাশাপাশি হচ্ছে আরেকটা অল্টারনেট মেথড হলো যে পেশেন্টের যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস গুলো থাকে টক্সিসিটির, লাইক আই সাইন্স যদি থাকে, পেশেন্টের এনি টাইপ অফ ক্লিনিক্যাল সিমটমস থাকলে এগুলোকে আমরা অ্যাবলিশ করার জন্য বিটা ব্লকার দিই। ওকে, কোনটা দিই? প্রোপ্রানোলল। প্রোপ্রানোলল কি করবে? একটা তো হচ্ছে সে এই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস গুলা কমাবে, আরেকটা জিনিস সে কি করবে যে পেরিফেরিতে T4 থেকে যে T3 কনভার্সন হচ্ছে এটাকে সে অফ করে দিবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা এই যে কার্বিমাজল অথবা বিটা ব্লকার যে দিব এটার সাথে আমরা আয়োডিনও দিতে পারি। এখানে দেখেন খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে বিটা ব্লকার আমরা পোস্ট অপারেটিভলি কন্টিনিউ করতে হবে 7 দিন পর্যন্ত, আর আয়োডিন যদি আমরা কার্বিমাজল অথবা বিটা ব্লকারের সাথে দেই তাহলে অবশ্যই সার্জারি করার 10 দিন আগে আমরা এটা অফ করে দিব আয়োডিনটা। ওকে, আয়োডিন কখনো আমরা একা দিব না, সিঙ্গেল দিব না, আমরা হয় কার্বিমাজল অথবা বিটা ব্লকারের সাথে আমরা আয়োডিনটা দিতে পারি, আর হচ্ছে এটা আমরা দিলে অপারেশনের 10 দিন আগে অবশ্যই আমরা এটা অফ করে ফেলব। আচ্ছা, এগুলো হচ্ছে কিছু কিছু বেসিক কথাবার্তা। এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে যাই যেটা থেকে আমাদের এসপিএ খুব কমনলি আসে, ক্লিনিক্যাল অ্যানাটমির একটা পোর্শন। সেটা হচ্ছে যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এবং সুপেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, এই দুটো নার্ভের কথা আমরা বলেছি। থাইরয়েডের ব্লাড সাপ্লাই খুবই ইম্পর্টেন্ট। থাইরয়েডের ব্লাড সাপ্লাই বারবার ছবি দেখে করতে হবে। ভেনাস ড্রেনেজ, আর্টেরিয়াল সাপ্লাই, কোন আর্টারি কার ব্রাঞ্চ, এটা খুব ভালোভাবে করতে হবে। আমরা থাইরয়েডের যদি আর্টেরিয়াল সাপ্লাইটা দেখি যে আপার 2/3 মানে সুপেরিয়র 2/3 আর পাশাপাশি হচ্ছে আপনার আপার হাফ অফ দ্য ইসমাস, এতটুকুকে সাপ্লাই দেয় হচ্ছে সুপেরিয়র থাইরয়েড আর্টারি, আর নিচের যে পোর্শনটা থাকে লোয়ার 1/3 আর ইসমাসের লোয়ার হাফ, এটাকে সাপ্লাই দেয় হচ্ছে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি। এখন হচ্ছে এই যে থাইরয়েড আর্টারিগুলো আমরা হ্যান্ডেল করব এটা খুব কশাসলি করতে হবে। কেন? কারণ এই সুপেরিয়র অ্যান্ড ইনফেরিয়র থাইরয়েড আর্টারির সাথে দুটো নার্ভ খুব ক্লোজ প্রক্সিমিটিতে থাকে। ওকে, সো এই আর্টারিগুলো লাইগেট করতে গেলে অবশ্যই খুবই প্রিকশন মেনটেন করে লাইগেট করতে হবে। কোন জায়গায় লাইগেট করতে হবে এটা খুব কশাসলি করতে হবে, কারণ এই প্রপারলি আমরা যদি আর্টারিগুলো হ্যান্ডেল করতে না পারি তাহলে কিন্তু রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ অথবা সুপেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হওয়ার চান্স অনেক বেশি থাকে। এখন আমরা আসি যে কোন নার্ভের রিলেশনে কোন আর্টারিটা থাকে। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, ওকে, এটার আরেকটা নাম হচ্ছে ইনফেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটা মনে রাখতে হবে। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের আরেকটা নাম হচ্ছে ইনফেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। এটা যদি আমরা মনে রাখি তাহলে ইজিলি আমরা এটা মনে রাখতে পারবো যে এই ইনফেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভটা ইনফেরিয়র থাইরয়েড আর্টারির সাথে রিলেটেড থাকে। ওকে, ইনফেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভটা থাকে ইনফেরিয়র থাইরয়েড আর্টারির সাথে রিলেটেড। ওকে, এখন এই রিলেশনটাও মনে রাখতে হবে যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনফেরিয়র থাইরয়েড আর্টারি থেকে দূরে থাকে, অ্যাওয়েতে সে ক্লোজ রিলেশনে থাকে। ওকে, অ্যাওয়েতে সে ক্লোজ রিলেশনে থাকে। একটা জিনিস যদি আপনি মনে রাখেন তাহলে পরবর্তীটা উল্টোটা হবে, এভাবে আপনারা মনে রাখতে পারবেন যে সুপেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ তাহলে সুপেরিয়র থাইরয়েড আর্টারির সাথে রিলেশনে থাকবে এবং সে ক্লোজ প্রক্সিমিটিতে রিলেশনে থাকে, মানে নিয়ার এসে রিলেশনে থাকে। এই জিনিসগুলো কেন দরকার জানা, তাহলে হচ্ছে আর্টারিটা কোন আর্টারি কোন জায়গায় আমরা লাইগেট করব সেটা ইজিলি ধরতে পারবো। একটা বলি তাহলে অপরটা অপোজিটটা হবে। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ অথবা ইনফেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটা হচ্ছে কি ইনফেরিয়র থাইরয়েড আর্টারি থেকে অ্যাওয়েতে সে ক্লোজ প্রক্সিমিটিতে রিলেশনে থাকে, দূরে থাকে। সো আমরা ইনফেরিয়র থাইরয়েড আর্টারিটা যদি আমরা লাইগেট করতে যাই তাহলে আমরা কখনো দূরে অ্যাওয়ে ফ্রম দ্য থাইরয়েড গ্ল্যান্ড লাইগেট করতে যাব না। কেন? তাহলে নার্ভ ইনজুরি হওয়ার চান্স অনেক বেশি থাকবে। আমরা কোথায় লাইগেট করব? আমরা লাইগেট করব থাইরয়েড গ্ল্যান্ডের একদম নিয়ারে, একদম কাছাকাছি হচ্ছে আমরা এটাকে লাইগেট করে দেব। তাহলে সুপেরিয়রের ক্ষেত্রে উল্টোটা হবে। আমরা সুপেরিয়রের ক্ষেত্রে কি দেখলাম যে সুপেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভটা হচ্ছে সুপেরিয়র থাইরয়েড আর্টারির সাথে একদম নিয়ারে ক্লোজ প্রক্সিমিটিতে থাকে। সো আমরা যদি সুপেরিয়র থাইরয়েড আর্টারিটা লাইগেট করতে চাই কখনোই আমরা নিয়ারে লাইগেট করব না, আমরা অ্যাওয়ে ফ্রম দ্য থাইরয়েড গ্ল্যান্ড এটাকে লাইগেট করব। ওকে, এগুলো হচ্ছে একটু এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার রাখবেন, তাহলে ক্লিনিক্যাল সিনারিও দিয়ে যে এসবি এগুলো হয় এগুলো খুব ইজিলি আপনারা পারবেন। আচ্ছা, আর রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ রিলেটেড যেহেতু কথা বলছি, সো একটা জিনিস একটু বলি
যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা রিলেটেড কিভাবে একটু কোয়েশ্চেন হতে পারে। ধরেন আপনাকে ক্লিনিক্যাল সিনারিও দিয়ে বলবে যে থাইরয়েডেক্টমি করা হলো পেশেন্টের। সো একটা জিনিস প্রথমে মনে রাখবেন যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আপনার পার্শিয়ালি ড্যামেজ হতে পারে, মানে ইনজুরি হতে পারে, আবার হচ্ছে কমপ্লিট ইনজুরি হতে পারে। পার্শিয়াল ইনজুরি হলে সবসময় মনে রাখবেন ব্রিদিং প্রবলেম হবে, আর কমপ্লিট ইনজুরি হলে আপনার ভয়েসের প্রবলেম হবে। ওকে, এটা হচ্ছে প্রথম বেসিক জিনিস। তারপরে হচ্ছে আপনাকে ক্লিনিক্যাল সিনারিওতে বললো যে থাইরয়েডেক্টমি করা হলো একটা পেশেন্টের, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে পেশেন্টের ডিজনিয়া হচ্ছে, মানে রেসপিরেটরি ডিফিকাল্টি হচ্ছে, পাশাপাশি হচ্ছে পেশেন্টের একটা গার্গলিং নয়েজ হচ্ছে, মানে একদম ব্রিদি একটা ভয়েস হয়ে গেছে, পেশেন্টের একটা হেভি ভয়েস হয়ে গেছে। মানে এটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের ইনজুরিটা কি ধরনের, এটা মনে রাখবেন যে যদি পেশেন্টের ডিজনিয়া হয় তাহলে পেশেন্টের ইউনিল্যাটারাল রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হয়েছে। ওকে, ইউনিল্যাটারাল ইনজুরি, এবং এটা অবশ্যই পার্শিয়াল, কারণ ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে। আবার যদি পেশেন্টের স্ট্রাইডার হয় তাহলে পেশেন্টের বাইল্যাটারাল ড্যামেজ হয়েছে। বুঝাতে পারলাম জিনিসটা? আপনাদের যদি ক্লিয়ার না থাকে আমাকে কোয়েশ্চেন আবার করতে পারেন। যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের ইনজুরি দুভাবেই হতে পারে, পার্শিয়ালি হতে পারে, কমপ্লিটলি হতে পারে। এখন যদি দেখা যায় যে পেশেন্টের ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে, ডিজনিয়া, তাহলে বুঝতে হবে যে পেশেন্টের ইউনিল্যাটারালি ড্যামেজ হয়েছে। আর যদি স্ট্রাইডার ডেভেলপ করে মানে তার বাইল্যাটারাল ড্যামেজ হয়েছে, এবং দুটোই যেহেতু ব্রিদিং ডিফিকাল্টি, সো অবশ্যই তার ড্যামেজটা হচ্ছে পার্শিয়াল ড্যামেজ। ওকে, এখন আমরা সেই কমপ্লিট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের কমপ্লিট ড্যামেজে আমরা কি বললাম? ভয়েস ডিফিকাল্টি হবে, ভয়েস প্রবলেম হবে। যদি পেশেন্টের হর্সনেস অফ ভয়েস ডেভেলপ করে মানে হচ্ছে ইউনিল্যাটারাল ড্যামেজ। আর যদি পেশেন্টের অ্যাফোনিয়া হয়, মানে একদম ভয়েস ডিফিকাল্টি হচ্ছে, শ্বাস নিতে মানে একদম অ্যাফোনিয়া হয়ে গেছে, কথা বলতে পারছে না, তখন হচ্ছে বুঝতে হবে যে পেশেন্টের কমপ্লিট বাইল্যাটারাল রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হয়েছে, এবং এই পেশেন্টের রেসপিরেটরি ফেইলার হওয়ার চান্স অনেক বেশি থাকে। ওকে, এগুলো হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল জিনিস রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ থেকে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে এখন হচ্ছে থাইরয়েডেক্টমির ক্ষেত্রে পোস্ট অপারেটিভ কি কি কমপ্লিকেশনস হয়, খুবই খুব ইম্পর্টেন্ট। এগুলো থেকে কিন্তু এসবিএ, এমসিকিউ সবই আসে। আচ্ছা, সবচাইতে ইম্পর্টেন্ট, মোস্ট ফ্রিকোয়েন্ট লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন অফ থাইরয়েডেক্টমি কি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা এসবিএ, সেটা হচ্ছে হ্যামোরেজ। ওকে, সেটা কি? হ্যামোরেজ। আচ্ছা, থাইরয়েডেক্টমির পরে আপনার হচ্ছে আমরা জানি যে হ্যামোরেজ তো 3 ধরনের আছে, এটা আমাদের সেকেন্ড চ্যাপ্টারে আমরা খুব ইজিলি ভালোভাবেই টপিকটা সম্পর্কে ধারণা পাই। যে আমরা জানি হ্যামোরেজ প্রাইমারি আছে, রিঅ্যাকশনারি আছে, সেকেন্ডারি আছে। ডিউরিং অপারেশন যেই হ্যামোরেজটা হয় সেটা প্রাইমারি হ্যামোরেজ। সো থাইরয়েডেক্টমি করার সময় অপারেশন মানে ব্লিডিং হতে পারে, সেটা প্রাইমারি হ্যামোরেজ, এটা হতে পারে। আবার থাইরয়েডেক্টমির পরে উইদিন 24 আওয়ারের মধ্যে কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি দেখা যায় যে হ্যামোরেজ হচ্ছে, এটা হচ্ছে রিঅ্যাকশনারি হ্যামোরেজ। সো রিঅ্যাকশনারি হ্যামোরেজটা দেখা যায় থাইরয়েডেক্টমি করার পরে অনেক বেশি হয়। এখন আপনাকে ক্লিনিক্যাল সিনারিও দিয়ে এসবিএটা কিভাবে দিবে, যে থাইরয়েডেক্টমি করা হলো পেশেন্টের, 6 ঘন্টা পরে দেখা গেল পেশেন্টের ডিসফেজিয়া হচ্ছে। হ্যাঁ, পেশেন্টের খুব বেশি ডিসফেজিয়া হচ্ছে, কি সমস্যা? মানে হচ্ছে যে পেশেন্টের আপনার মানে ব্রিদিং ডিফিকাল্টিও হচ্ছে, মানে পেশেন্টের ব্লিডিং হয়ে হেমাটোমা ফর্মেশন হয়ে গেছে, এবং সে কম্প্রেস করছে তার সারাউন্ডিং স্ট্রাকচারস গুলোকে, ট্রাকিয়া, ইসোফেগাস, এগুলোকে কম্প্রেস করছে। সো এইভাবে হচ্ছে আপনার কাছে ক্লিনিক্যাল সিনারিও দিয়ে এসবিএটা প্রেজেন্ট করতে পারে। আবার ডিরেক্টলিও বলে দিতে পারে যে লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন অফ থাইরয়েডেক্টমি কোনটা, হ্যামোরেজ। আচ্ছা, তারপরে আর কি কি হতে পারে? রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি, এটা বললাম আমি, ইউনিল্যাটারাল বাইল্যাটারালের কথা, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং 4 উইকস মানে অপারেশনের পরে 4 সপ্তাহ পরে অবশ্যই মানে ফলো আপ দিতে হবে যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি হলো কিনা। আরেকটা হচ্ছে কি, থাইরয়েড ইনসাফিসিয়েন্সি হতে পারে, প্যারাথাইরয়েড ইনসাফিসিয়েন্সি হতে পারে। ওকে, থাইরোটক্সিক ক্রাইসিস অথবা থাইরোটক্সিক স্টর্ম, এটা হচ্ছে এত কমনলি পাওয়া যায় না, বাট এটা অনেক লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশন। যে হাইপারথাইরয়েডিজমের হচ্ছে একিউট এক্সাজারবেটেড স্টেট। ওকে, হাইপারথাইরয়েডিজমেরই হচ্ছে একিউট এক্সাজারবেশন। আচ্ছা,
আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছেন থাইরয়েডেক্টমি করার পর পেশেন্টের কোনো মেটাবলিক প্রবলেম হবে? ইয়েস, হবে। কারণ হচ্ছে থাইরয়েডেক্টমি করার সময় অবশ্যই আমরা প্যারাথাইরয়েড, এটার সাথে যেহেতু রিলেটেড, সো প্যারাথাইরয়েড ইনজুরি হতে পারে। এটার কারণে পেশেন্টের মোস্ট কমনলি ক্যালসিয়ামের প্রবলেম হয়। এজন্য থাইরয়েডেক্টমি করার পরে অবশ্যই ক্যালসিয়ামের সিরাম ক্যালসিয়াম লেভেলের হচ্ছে আপনার রুটিন একটা ফলো আপ দিতেই হবে। হাইপোক্যালসিমিয়া মোস্ট কমনলি ডেভেলপ করে। ওকে, তারপরে কি ওন্ড ইনফেকশন হতে পারে, হাইপারট্রফিক অর কিলয়েড স্কার, স্পিচ গ্রানুলোমা, এগুলো হতে পারে। প্রত্যেকটা জিনিস ট্রাই করবেন একসাথে সব কমপ্লিকেশনস গুলো লিখে রাখার, তাহলে হবে কি এগুলো তো এমসিকিউতে যদি দেয় তাহলে যাতে ধরতে পারেন। ওকে, কারণ একটু স্ক্যাটার্ড ওয়েতে যদি মনে রাখতে যান জিনিসগুলো একটু মিস হয়ে যায়। আচ্ছা, এখানের মধ্যে একটা জিনিস এখানে হাইলাইট করা হয়নি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা বললাম যে পোস্ট অপারেটিভলি থাইরয়েডেক্টমি করার পরে মেটাবলিক যে অ্যাবনর্মালিটিটা হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম লেভেল। সিরাম ক্যালসিয়াম লেভেলটা হাইপোক্যালসিমিক স্টেটে চলে যেতে পারে, সো রুটিন চেকআপ অবশ্যই করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে থাইরয়েডেক্টমি করার পরে ডে ওয়ানেই আমাদের থাইরক্সিন রিপ্লেসমেন্ট শুরু করে দিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এসপি, যে ডে ওয়ান ফার্স্ট পোস্ট অপারেটিভ ডে থেকেই আমরা হচ্ছে থাইরক্সিন রিপ্লেসমেন্টটা শুরু করে দিব। ওকে, আচ্ছা, ওকে রুশনা একটু দেখো না কে আসছে, সরি। ওকে, তারপরে আমরা থাইরয়েডের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে যাই, সেটা হচ্ছে আমাদের নিওপ্লাজমস অফ দ্য থাইরয়েড। ওকে, নিওপ্লাজমস অফ দ্য থাইরয়েড খুবই ইম্পর্টেন্ট থাইরয়েডের ক্ষেত্রে। থাইরয়েড কার্সিনোমা, থাইরয়েড কার্সিনোমা কি কি আছে? বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট, একটা হচ্ছে ফলিকুলার এডিনোমা, আরেকটা হচ্ছে ম্যালিগন্যান্ট। হলো চারটা কার্সিনোমা আছে, ফলিকুলার কার্সিনোমা, প্যাপিলারি কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক এন্ড মেডুলারি কার্সিনোমা, সাথে লিম্ফোমা। ওকে, আর তো আপনার সেকেন্ডারি মেটাস্টেসিস হয়ে আসতে পারে। আচ্ছা, তারপরে যে টেবিল নাম্বার 50.7, এটা ইনফিনিটি স্টার এসবি এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? এখানের মধ্যে যে রিলেটিভ ইনসিডেন্স রেটটা বলা আছে, আপনার এই পোর্শনগুলো মনে রাখতে হবে না। এই নাম্বারগুলো আপনাকে কিভাবে কোয়েশ্চেন করবে যে নিচের কোন কার্সিনোমাটা হচ্ছে থাইরয়েডের ক্ষেত্রে সবচাইতে কমন কার্সিনোমা? অবশ্যই প্যাপিলারি কার্সিনোমা হবে, এটা 80% ইনসিডেন্স। আবার আপনাকে বলতে পারে যে এক্সেপ্ট প্যাপিলারি কার্সিনোমা অথবা আদার দ্যান প্যাপিলারি কার্সিনোমা, নিচের কোন কার্সিনোমাটা থাইরয়েডের ক্ষেত্রে অনেক কমন? সেটা হবে ফলিকুলার কার্সিনোমা। তাহলে আমরা কি দেখতে পাই যে প্যাপিলারি কার্সিনোমা হচ্ছে মোস্ট কমন, তারপর সেকেন্ড মোস্ট কমন আসে ফলিকুলার কার্সিনোমা, পরবর্তী যেগুলো আছে এগুলো অনেক কম পরিমাণে থাকে। এখন আসি আমি যে কোয়েশ্চেনটা আপনাদেরকে করেছিলাম যে থাইরয়েডের ক্ষেত্রে কোন জিনিসটা আমরা এফএনএসির মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি না, সেটা হবে ফলিকুলার এডিনোমা। ফলিকুলার এডিনোমা এন্ড ফলিকুলার কার্সিনোমা। ফলিকুলার এডিনোমাটা এফএনএসির মাধ্যমে আসলে ডিটেক্ট করা যায় না। কেন? কারণ দেখা যায় যে এটা কোনো ক্যাপসুলার অথবা পেরিক্যাপসুলার ব্লাড ভেসেল ইনভেশন হয় না, সো এটা হচ্ছে গিয়ে থেরাপিউটিক বায়োপসি করে এটা হচ্ছে আইডেন্টিফাই করতে হয়। এটা একটা এফএনএসি ড্রব্যাক থাইরয়েডিক মানে থাইরয়েড ডিজিজের ক্ষেত্রে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর আরেকটা জিনিস দেখেন, এখানে লেখা আছে যে থাইরয়েডের ক্ষেত্রে কার্সিনোমাগুলো আপনার ডিরেক্টলি স্প্রেড হয়ে সারাউন্ডিং স্ট্রাকচারে যেতে পারে। কোনগুলো? ল্যারিংস, ইসোফেগাস, এটা আমরা খুব কমনলি দেখতে পারি। ল্যারিংসের ক্ষেত্রে আপনার রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটাকে আমাদের ইনভলভ করে ফেলে। আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা এসবিএ, সেটা হলো যে রেনাল সেল কার্সিনোমা হলে সেটার সেকেন্ডারিলি মেটাস্টেসিস হয়ে দেখা যায় যে কার্সিনোজেনিক ডিপোজিট গুলো এসে থাইরয়েডে জমা হয়। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। কোন কার্সিনোমার ক্ষেত্রে? রেনাল সেল কার্সিনোমার ক্ষেত্রে মেটাস্টেসিস হয়ে সেটা থাইরয়েডে আসতে পারে। এটা ইম্পর্টেন্ট একটা এসপি। ওকে, আচ্ছা, তারপরে আমরা আসি থাইরয়েড কার্সিনোমার ক্ষেত্রে। থাইরয়েড কার্সিনোমা গুলো একটু ভালোভাবে পড়তে হবে, কারণ ক্লিনিক্যাল সিনারিও দিয়ে আপনার কাছে এটা প্রেজেন্ট করব। ওকে, প্রথমে আমরা আসি মোস্ট ফ্রিকুয়েন্টলি যেটা হয় সেটা হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা। আপনার স্টেম দেখে কার্সিনোমা গুলো ধরার উপায় হচ্ছে প্রত্যেকটা স্টেমে একটা কি পয়েন্ট আপনি পাবেন, যেটা দেখে আপনি বুঝে ফেলতে পারবেন এটা কোন কার্সিনোমার কথা বলছে। যেমন প্যাপিলারি কার্সিনোমা, এক নাম্বার হচ্ছে মোস্ট কমন ম্যালিগন্যান্সি, এটা আপনাকে উল্লেখ করে দিতে পারে। সেকেন্ড হচ্ছে যেটা বলবে এটা ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে হয়। ওকে, মোস্ট কমন ইয়াঙ্গার পেশেন্টের ক্ষেত্রে।
সো আপনাকে ইয়াঙ্গার না বলে যদি একটা এজ লিমিট দিয়ে দেয়, দেখবেন আপনি 25 বছর 28 বছর এরকম একটা কম বয়সী একটা পেশেন্টকে আপনার কাছে প্রেজেন্ট করছেন। আচ্ছা, এই একটা কি পয়েন্ট। আরেকটা হচ্ছে প্যাপিলারি কার্সিনোমার ক্ষেত্রে মাস্ট আপনি স্টেমের মধ্যে লিম্ফ নোড মেটাস্টেসিস, মোস্ট কমনলি লিম্ফ নোড মেটাস্টেসিস হচ্ছে এই কি পয়েন্টটা আপনি স্টেমে পাবেন, এবং এটা দেখেই আপনি প্যাপিলারি কার্সিনোমাটা বুঝে ফেলতে পারবেন যে এটাই আনসার। এই কি পয়েন্টগুলো হচ্ছে আপনারা বারবার হাইলাইট করে রাখবেন, তাহলে হচ্ছে আপনার এসবিএ তে মানে সিস্টেমিক প্যাথোলজিতে এভাবে করে আসলে এই কার্সিনোমাগুলো থেকে ক্লিনিক্যাল সিনারিও দিয়ে এসবিএ দেওয়া হয়। সো এটা একটু ধরাটা ইজি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ডিস্টেন্স মেটাস্টেসিসটা হচ্ছে আপনার প্যাপিলারির ক্ষেত্রে একটু আনকমন। আচ্ছা, তারপরে আমরা চলে আসি ফলিকুলার। ফলিকুলার কার্সিনোমার ক্ষেত্রে কি হয়? ফলিকুলার কার্সিনোমার ক্ষেত্রে দুটো জিনিস দেখে আপনি বুঝতে পারবেন, সেটা হচ্ছে ডিস্ট্যান্ট মেটাস্টেসিসটা অনেক কমন, হেমাটোজেনাস রুটে স্প্রেড হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনার এখানের মধ্যে কি থাকে, হার্ডেল সেল পাওয়া যায়। হার্ডেল সেল, এখানে এই সেলের তিনটা নাম অবশ্যই মনে রাখবেন, এটা প্যাথোগনোমিক ফিচার। তো এই হার্ডেল সেল লেখা পেলে আপনি বুঝবেন যে এটা ফলিকুলার কার্সিনোমা। হার্ডেল সেল অথবা অ্যাসকানেজি সেল অথবা অক্সিফিল সেল, এটা প্রিডমিনেন্টলি হিস্টোলজিক্যালি ফলিকুলার কার্সিনোমাতে পাওয়া যায়। এবং প্যাপিলারি কার্সিনোমার তুলনায় ফলিকুলার কার্সিনোমাতে মানে মর্টালিটি রেটটা বেশি, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। অ্যানাপ্লাস্টিক অথবা আনডিফারেন্সিয়েটেড, এটা রিলেটেড, এটা আসলে অ্যাগ্রেসিভ একটা ম্যালিগন্যান্সি, এটা হচ্ছে সবচেয়ে খারাপ। ওকে, সবচাইতে ওয়ার্স্ট প্রগনোসিস হচ্ছে এই অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা অনেক অ্যাগ্রেসিভ, এটা রেয়ার কিন্তু র্যাপিডলি গ্রো করে, ডিস্ট্যান্ট মেটাস্টেসিস হয়, ভিসেরাল ইনভেশন খুব বাজেভাবে হয়। আর হচ্ছে এটার ম্যানেজমেন্টটাও কন্ট্রোভার্সিয়াল, মানে আসলে এটাতে প্যালিয়েটিভ থেরাপিটাই দেওয়া হয়, কারণ পেশেন্টের কিওর হওয়ার রেট অথবা মর্টালিটি রেট অনেক কম, মানে মর্টালিটি রেটটা অনেক বেশি। এক্ষেত্রে দেখা যায় যে এই পেশেন্টকে কেমোথেরাপি দেওয়া হয়, রেসপন্স ভালো করে, কিন্তু উইদিন 6 মান্থের মধ্যেই দেখা যায় যে মানে পেশেন্ট এক্সপায়ার করে। সো অ্যানাপ্লাস্টিক কার্সিনোমাটা হচ্ছে মোস্ট অ্যাগ্রেসিভ ম্যালিগন্যান্সি অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এটা হচ্ছে একটা এসপিএ, যে নিচের কোন কার্সিনোমাটা হচ্ছে সবচাইতে অ্যাগ্রেসিভ কার্সিনোমা থাইরয়েডের ক্ষেত্রে, সেটা হবে কি অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা অথবা আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা। তারপরে আমরা আসি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মেডুলারি কার্সিনোমা। এটা খুব কমনলি দেওয়া হয়। মেডুলারি কার্সিনোমাটা হচ্ছে আপনি যখন অ্যাড্রেনাল গ্ল্যান্ডে মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া করবেন, তখন এই মেডুলারি কার্সিনোমা কথাটা বারবার পাবেন। ওইখান থেকেও কোয়েশ্চেন হয়, আবার এখান থেকেও হয়। মেডুলারি কার্সিনোমা হচ্ছে আপনার এখানের মধ্যে মেইনলি আমরা যে টিউমার মার্কারটা দিয়ে এটা আমরা ডিটারমাইন করি, সেটা হচ্ছে ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন কোথা থেকে রিলিজ হয়? প্যারাফলিকুলার সেল অথবা সি সেল। আচ্ছা, সি সেল কিসের ডেরাইভেটিভ? নিউরাল ক্রেস্ট ডেরাইভেটিভ। ওকে, আচ্ছা, তারপরে কি মেডুলারি কার্সিনোমার ক্ষেত্রে কি পয়েন্ট পাবেন? দুটো। একটা হলো কি সিরাম ক্যালসিটোনিন লেভেল হাই, এটা দেখেই আপনি মেডুলারি কার্সিনোমা ডিফারেন্সিয়েট করে ফেলতে পারবেন। আরেকটা জিনিস, অনেক ক্ষেত্রে স্টেমে থাকে অ্যামাইলয়েডোসিস, অ্যামাইলয়েড ডিপোজিশনের কথাটা বলা থাকে। ওকে, সো এটা মনে রাখবেন যে মেডুলারি কার্সিনোমাতে অ্যামাইলয়েডোসিস হয়, অ্যামাইলয়েড ডিপোজিশন হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমরা প্রিভিয়াসলি পেয়েছি, সেটা হচ্ছে যে সিরাম ক্যালসিটোনিনের অল্টারনেটিভ হিসেবে আমরা কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন দিয়েও মেডুলারি কার্সিনোমার স্ক্রিনিং করতে পারি। ওকে, এটা একটা জিনিস। আচ্ছা, এবং এটা ফ্যামিলিয়াল, এই মেডুলারি কার্সিনোমার সাথে আপনার হাইপার প্যারাথাইরয়েডিজম, ফিওক্রোমোসাইটোমা সবই থাকতে পারে, তখন এটাকে আমরা বলি মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া টাইপ 2A। আবার সাথে যদি মারফেনয়েড হ্যাপিটাস থাকে টাইপ 2B, এটা আপনারা অ্যাড্রেনাল গ্ল্যান্ড যখন পড়বেন তখন এই মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়ার কথাটা অনেক সুন্দর করে ভালোভাবে ডিটেলসে বলা আছে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে এই হচ্ছে আপনার চারটা কার্সিনোমা। চারটা কার্সিনোমা স্ট্যামগুলো কিভাবে আইডেন্টিফাই করতে পারেন, কোন কি পয়েন্টগুলো দিয়ে, এটা একটু বলে দেওয়ার ট্রাই করবেন। ওকে, এগুলো আপনারা ট্রাই করবেন ভালোভাবে একটু হাইলাইট করে রাখতে, কারণ এক্সামের আগে তো আপনি সব জিনিসপত্র আসলে দেখে যাওয়াটা পসিবল হয় না। সো হাইলাইটেড জিনিসগুলো যদি একটু দেখে যান তাহলে সেটা অনেক বেটার। আচ্ছা, এটা লাগবে, আমরা একদম শেষ পর্যায়ে।
এখানে একটু ছোট্ট কথা লেখা আছে, গ্র্যানুলোম্যাটাস থাইরয়েডাইটিস অথবা সাবএকিউট থাইরয়েডাইটিস অথবা ডিকুয়েরিভেন্স থাইরয়েডাইটিসের কথা। এটা ভাইরাল ইনফেকশনের জন্য হয়। নেকে পেইন থাকে, ফিভার মেলে, স্পার্ম একটা ইরেগুলার একটা থাইরয়েড লোবে নোডিউল থাকে, সেলফ লিমিটিং একটা কন্ডিশন। ওকে, এবং এই ডিকুয়েরিভেন্স থাইরয়েডাইটিসটা আমরা কি জানি, এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন থাইরয়েডের। তাহলে আমরা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা রিলেটেড করলাম আজকে। পেপার 1 এর জন্য সার্জিক্যাল অ্যানাটমি, থাইরয়েড ফিজিওলজি পেপার 2 এর জন্য। পরবর্তী এই চ্যাপ্টারে বাকি যা যা আছে সব হচ্ছে ফর পেপার 3। ওকে, সো এই 3 ভাগে ভাগ করে ফেলবেন চ্যাপ্টারটাকে, তারপরে হচ্ছে আপনারা আলাদা করে পড়বেন। আর আরেকটা জিনিস সুবিধা হয় কি, যে যখন অ্যানাটমি পড়বেন থাইরয়েডের, তখন সাথে সাথে হচ্ছে এই চ্যাপ্টারটা খুলে, চ্যাপ্টার 50 খুলে এই সার্জিক্যাল অ্যানাটমিটা দেখে ফেলবেন, তাহলে একদম প্রিপারেশন কমপ্লিট থাইরয়েড রিলেটেড। ওকে, থাইরয়েড থেকে আসলে ক্লিনিক্যাল সিনারিও দিয়ে এসবিএ খুব কমনলি আসে। এখন হচ্ছে আপনারা যারা এখানে জয়েন করেছেন, আপনাদের কোনো কোয়েরিজ থাকলে থাইরয়েড রিলেটেড আমাকে জিজ্ঞেস করতে পারেন। থাইরয়েড রিলেটেড যদি কিছু জানতে চান আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আর হচ্ছে আমাদের বেনিয়াল লাভটা 10th মে থেকে শুরু হতে যাচ্ছে। এটার কথা শুরুতে যেহেতু বললাম, আরেকটু বলি যে এটা হচ্ছে 10th মে থেকে শুরু হবে আমাদের 5th ব্যাচ, এবং এখানে হচ্ছে 50 ক্লাসেস থাকবে। প্রত্যেকটা ক্লাসের পরে হচ্ছে এক্সাম থাকবে, পাশাপাশি হচ্ছে ক্লাসগুলো সব রেকর্ডেড থাকবে, এবং হচ্ছে আপনাদের সব ধরনের জিজ্ঞাসাগুলো, আপনাদের যত প্রবলেমস থাকবে সেগুলো হচ্ছে আমাদের মেন্টরদের সাথে ইন্টারাকশনের একটা সুযোগ থাকবে। আচ্ছা, আপনাদের এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে থাইরয়েড রিলেটেড আমাকে করতে পারেন। থাইরয়েড গ্ল্যান্ড থেকে আসলে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা খুব ইম্পর্টেন্ট। ওকে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ রিলেটেড এই জিনিসটা একটু বলে দেই, আরেকবার একটু বলি যে আপনার ইউনিল্যাটারাল ড্যামেজ, বাইল্যাটারাল ড্যামেজ, কমপ্লিট পার্শিয়াল ড্যামেজ, এগুলো একটু খেয়াল করে পড়তে হবে। ওকে, কারণ এগুলো থেকে আপনার ক্লিনিক্যাল সিনারিও দিয়ে কোয়েশ্চেন হয়। সো এই জিনিসগুলো একটু খেয়াল করে পড়লে দেখা যায় যে ইজিলি আপনি এসবিএ গুলো আনসার করতে পারতেছেন। আর আরেকটা জিনিস আমার মিস গিয়েছে, সেটা হলো যে আরেকটা এসবিএ কমনলি আসে, সেটা হচ্ছে সিঙ্গার। হ্যাঁ, একজন সিঙ্গার আপনাকে বলবেন যে একজন সিঙ্গারের থাইরয়েডেক্টমি করা হলো। সো থাইরয়েডেক্টমি করার পরে দেখা যাচ্ছে যে উনার মানে ফাইন টিউনিং অফ ভয়েস এটা লস্ট, অথবা হাই পিচে উনি গান করতে পারছেন না, অথবা উনার অল্প একটু ভয়েস ইউজ করলেই, কথা বললেই দেখা যায় যে উইকনেস ফিল হচ্ছে। উইকনেস ফিল হচ্ছে। সো এই সমস্যাগুলো, এগুলো যখনই কোনো স্টেমে পাবেন, এগুলো কি ফিচার, কিসের জন্য, কোন নার্ভ ইনজুরি, সুপেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। সুপেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি আপনার অপশনে না থাকে তাহলে অ্যান্সার হবে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। এগুলো হচ্ছে কমন কিছু জিনিস যেটা ইনভ্যারিয়েবলি মানে ঘুরে ফিরে দেখা যায় যে প্রতি বছরই এই টাইপের সহজ কিছু এসবিএ দেওয়া হয়। আর তো রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ রিলেটেড থাকে। আর কার্সিনোমাগুলো একটু ভালোভাবে পড়তে হবে। এগুলো দিয়ে মেইনলি আপনার ক্লিনিক্যাল সিনারিও দিয়ে এই কোয়েশ্চেনগুলো হয়, যে ডায়াগনোসিস করতে চায়। আর হচ্ছে আপনার এগুলোই, আর হচ্ছে এসেনশিয়াল এবং অপশনাল যে থাইরয়েডের ইনভেস্টিগেশনস গুলো আছে, এগুলো একটু ভালোভাবে পড়তে হবে। থাইরয়েড চ্যাপ্টারটা আসলে আপনার এসবি এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, থাইরয়েড চ্যাপ্টারটা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা এখন আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে থাইরয়েড গ্ল্যান্ড রিলেটেড? যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন, না হলে আর
হচ্ছে আরেকটা জিনিস একটু খেয়াল করে পড়বেন, সেটা হচ্ছে যে অ্যান্টিবডিগুলো খুব ইম্পর্টেন্ট দুটো এসবিএ, এগুলো আসলে বিগত বছরে এসেছে। একটা হচ্ছে আপনার ওই যে থাইরয়েড কার্সিনোমার ফলো আপের ক্ষেত্রে কোন অ্যান্টিবডিটা দেখা হয়, অ্যান্টি থাইরোগ্লোবিউলিন অ্যান্টিবডি, এটা খুব ইম্পর্টেন্ট, এই টাইটারটা দেখা হয় অ্যান্টিবডি। আর আরেকটা হচ্ছে গ্রেভস ডিজিজের ক্ষেত্রে আপনার কোন অ্যান্টিবডিটা পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যান্টি টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এসবিএ, এগুলো হচ্ছে খেয়াল করে একটু করতে হবে। আর আপনার যে ফিগারটা আছে এখানে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের, আপনার রাইটের ক্ষেত্রে আর্চিং কোন বরাবর হচ্ছে, লেফটের ক্ষেত্রে আর্চিং কোন বরাবর হচ্ছে, ভ্যারিস লিগামেন্ট, বিয়ার্স ট্রায়াঙ্গেল, টিউবারকল অফ জুকার ক্যান্ডেল, এগুলো হচ্ছে খেয়াল করে একটু করতে হবে। এগুলো থেকে এসবিএ আসে, এগুলো থেকে এসবিএ আসে। আর হচ্ছে আপনার ইউথাইরয়েড স্টেট, হাইপোথাইরয়েড, মিক্সিডেমা, এগুলোতে হচ্ছে T3 T4 TSH এর লেভেল কিরকম থাকতে পারে, লেভেলটা একটু মনে রাখবেন। এগুলো ক্লিনিক্যাল সিনারিও দিয়ে এসবিএ হয়। থাইরয়েড থেকে আশা করি এতটুকুই। আর আপনাদের কোনো কোয়েশ্চেন যদি থাকে আমাকে করতে পারেন, আদারওয়াইজ ক্লাস শেষ করে দিই। ওকে, তাহলে তাহলে হচ্ছে আজকে ক্লাস এতটুকুই। ইনশাআল্লাহ সামনে কোনো ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।